বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 11 এর ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য বাংলার অনলাইন ক্লাস অলরেডি চালু হয়েছিল। অলরেডি আমি ভাব সম্মিলন এই কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা আলোচনা করেছি। ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে লিংক রয়েছে, তোমরা সেই ক্লাস দেখে নিতে পারো। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটি গল্প পাঠ্য রয়েছে, প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার। এই গল্প প্রসঙ্গে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লাগবে। প্রথমেই প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার এই গল্পের উৎস প্রসঙ্গে কিছু তথ্য তোমাদের সামনে রাখতে চলেছি। এই গল্পটি প্রথম যুগান্তর পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। এরপর গল্পটি কুড়িয়ে ছড়িয়ে এই নামে একটি গল্প গ্রন্থ রয়েছে, সেখানে গল্পটি স্থান পায়। এরপর চলে আসি এই গল্পের কিছু অভিনবত্ব বা কিছু বৈশিষ্ট্য। তেলেনাপোতা আবিষ্কার এই গল্পের টেক্সট তোমরা যখন খুলবে বা পড়তে যাবে, তোমরা লক্ষ্য করবে যে ক্লাস 10 পর্যন্ত যে গল্পের ধরন তোমরা পড়ে এসেছো, এই গল্পটি কিন্তু সেরকম নয়। অর্থাৎ এই গল্পের লেখার টেকনিক বা এই গল্পটি একটু অন্যরকম, এটা তোমাদের মনে হবে। হ্যাঁ, সত্যিই এই গল্পটির লেখার ধরন পুরোপুরি আলাদা। অর্থাৎ আর 5টা বাংলা গল্পের মতো কিন্তু এই গল্পের লেখার ধরন বা টেকনিক বা ভঙ্গি নয়। আর এখানেই এই গল্পটি স্বতন্ত্র বা এই গল্পটি বাংলা সাহিত্যে এক উল্লেখযোগ্য স্থান পেয়েছে। প্রেমেন্দ্র মিত্র তিনি গল্পটি পুরোপুরি ভবিষ্যৎ ক্রিয়ায় লিখেছেন, ভাববাচ্যের প্রচুর ব্যবহার করেছেন এবং নায়ক রাখেননি তিনি গল্পের মধ্যে, পাঠককেই তিনি নায়ক করে তুলেছেন। এই 3টে প্রধান বৈশিষ্ট্য গল্পের মধ্যে চোখে পড়ে। প্রথম বৈশিষ্ট্য না, গল্পটি ভবিষ্যৎ ক্রিয়াপদে লেখা হচ্ছে, অর্থাৎ গল্পের মধ্যে যা কিছু বলা হচ্ছে তা কিন্তু ঘটেনি, ঘটবে, এই ভঙ্গিমাতে বা এই স্টাইলে লেখা। পাঠককে এটা বুঝে নিতে হবে যে গল্পের মধ্যে যা কিছু বলা হলো তা ঘটে গেছে বা ঘটছে। পাঠককে এটা বুঝে নিতে হবে, না হলেই গল্পটি পড়তে কিন্তু অসুবিধা হবে। আর একটি বিষয়, সেটি হচ্ছে গল্পের প্রথম থেকেই নায়ক রাখা হয়নি, পাঠককে নায়ক করা হয়েছে। অর্থাৎ যে পড়ছে, লেখক সেভাবেই প্রেজেন্ট করেছেন যে আপনি বা আপনারা এইভাবে প্রেজেন্ট করছেন, এই আপনি হলেন নায়ক, অর্থাৎ যে পড়ছে সেই গল্পের নায়ক। এইভাবেই সম্মোহন করার বা একটা হিপনোটাইজ ভঙ্গি লেখক রেখেছেন, যে গল্পে পাঠকই আস্তে 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 নায়ক হয়ে উঠবেন। এই দুটো বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, যে গল্পটির লেখার ভঙ্গি পুরোপুরি আলাদা, এটি ভবিষ্যৎ ক্রিয়ায় লেখা হচ্ছে, সেটাকে আমাদের বর্তমানে বা পাস্ট অর্থাৎ অতীতে আমাদেরকে পরিবর্তন করে নিতে হবে। যে গল্পটিকে ধরে নিতে হবে সব হয়ে গেছে, ঘটে গেছে, তাহলেই গল্পটি বুঝতে সুবিধা হবে। আর নায়ক হিসেবে নিজেকে বসাতে হবে, ব্যাস এইটুকু কাজ করতে হবে। এরপর চলে আসি গল্পের সম্পূর্ণ টেক্সট ভিত্তিক আলোচনায়। এরপর চলে আসি গল্পের মূল আলোচনায়। প্রথমেই গল্পটা শুরু হচ্ছে এভাবে: শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধ হয়, যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। প্রথমেই বলি তেলেনাপোতা। এই তেলেনাপোতা হলো একটা জায়গার নাম। এই জায়গা তোমরা যদি গুগল ম্যাপে খোঁজো, অর্থাৎ এইরকম কোনো জায়গা পাবে না। অর্থাৎ বাস্তবে তেলেনাপোতা বলে কোনো জায়গা নেই। এটা এই লেখক প্রেমেন্দ্র মিত্রের নিজস্ব কল্পনাপ্রসূত একটা জায়গার নাম। তার মনে হয়েছে এরকম একটা নাম দিলে গল্পটা খুব সুন্দর একটা আমেজ তৈরি হবে, তার জন্যই তিনি করেছেন এরকম। তেলেনাপোতা এই জায়গাটায় কবি বলছেন যে শনি মঙ্গলবারের মধ্যে মঙ্গলবারই বোধ হয়, ঠিকঠাক যোগাযোগ হলে, অর্থাৎ ঠিকঠাক যদি আপনার যোগাযোগটা তৈরি হয়ে যায়, যাওয়ার যদি বন্দোবস্ত ঠিকঠাক হয়, তাহলে আপনারাও একদিন এই তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন। কিভাবে পারেন তারই বর্ণনা এবার আমরা পড়ব। লেখক বলছেন, অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, আর কেউ যদি এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন।
এত বড় একটা বাক্য। এখানে লেখক বলেই দিচ্ছেন যে কাজে কর্মে অর্থাৎ ব্যস্ত মানুষ, ব্যস্ত যে কাজ করে, সে যদি হঠাৎ দুদিনের ছুটি পায় এবং সেই দুদিনের ছুটির মধ্যে কেউ এসে যদি ফুসলানি দেয়, ফুসলানি মানে লোভ দেখায়। কি লোভ দেখায়? যে কোথাও এক সরোবরে মানে বড় পুকুরে মাছেরা অপেক্ষা করে আছে, তাদেরকে কেউ ধরুক, এইটাই। এবং আপনি যদি মাছ ধরার জন্য একটু কৌতূহলী হন এবং জীবনেও কখনো একটা পুঁটির বেশি কিছু মাছ আপনি পাননি, তাহলে এই সুযোগটা নিশ্চয়ই আপনি ছেড়ে দেবেন না। তার ফলেই এবং তাতেই এই তেলেনাপোতা আবিষ্কার হতে পারে। অর্থাৎ তেলেনাপোতায় যাওয়ার একটা যোগাযোগ তৈরি হতে পারে এইভাবে। লেখক এখানে খুব কৌশলে বলে দিচ্ছেন যে এটাই হলো, কিন্তু তিনি বলছেন হতে পারে। আমাদের এটা ভেবে নিতে হবে যে এটাই হলো। অর্থাৎ গল্পের যে নায়ক, গল্পের যে কথক, সে এভাবেই তেলেনাপোতা যাওয়ার জন্য একটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করলো। শহরের জীবনে, কর্মব্যস্ত জীবনে দু একদিনের ছুটি পেল। ছুটি পাওয়ার পর কোনো এক বন্ধু হয়তো তাকে এসে বলল যে এরকম তেলেনাপোতা বলে কোনো এক জায়গা আছে, সে জায়গায় মাছ ধরতে যাবে, সেখানকার মাছেরা খুব সরল, সেখানে গেলেই নাকি মাছ পাওয়া যাবে। এবং আপনি যদি, এখানে বলে দিচ্ছে আপনি অর্থাৎ গল্পের যে নায়ক, আমি প্রথমেই বলেছি গল্পের নায়ক করা হচ্ছে তোমাকে, যে গল্প পড়ছে। অর্থাৎ গল্পের নায়ক সেটা দেখে সেটা শুনে খুবই খুশি হলো যে এরকম কোথাও কোনো জায়গা আছে কোথাও যে যেখানে মাছেরা নিজে থেকেই বড়শিতে আটকানোর জন্য বা বড়শিতে বিদ্ধ হওয়ার জন্য উদগ্রীব। এই সুযোগটা সে ছাড়লো না এবং এর ফলেই তেলেনাপোতা যাত্রার একটা যোগাযোগ তৈরি হয়ে গেল। এরপর তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন, এখানে এরপর শুরু হচ্ছে গল্পের আসল ব্যাপার, যে তেলেনাপোতা আবিষ্কার করতে হলে কি কি করতে হবে, কিভাবে যেতে হবে বা কিভাবে যাওয়া হলো। অর্থাৎ এখানে লেখক বলেই দিচ্ছেন কিভাবে যেতে হবে বা আপনি যাবেন, ভবিষ্যৎটা আমরা এটাকে গল্পের মতো করে বুঝে নেব। দেখো বলছে একদিন বিকালবেলার পড়ন্ত রোদে, পড়ন্ত মানে বিকালবেলায় রোদ যখন কমে আসবে, যিনি সে মানুষের ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকাই। তাহলে এই তেলেনাপোতা যেতে গেলে কি করতে হবে, অর্থাৎ কি করতে হলো, এই যে গল্পের নায়ক বা গল্পের যে কথক রয়েছে সে কি করলো না, সে বিকালবেলায়, কোনো এক বিকালবেলায়, এখানে কোনো এক বিকাল বলতে হবে না, এখানে বলেই দিয়েছেন লেখক মঙ্গলবারের এক বিকালবেলায় পড়ন্ত রোদ যখন কমে এসেছে, সে একটা বাসে গিয়ে উঠল। সেই বাসটা কেমন, যিনি সে মানুষের ঠাসা বাস, সেই বাসে ঝাঁকানি খেতে খেতে এবং মানুষের গুঁতো খেতে খেতে, প্রচুর ভিড় বাস, তাই মানুষের ঠেলাঠেলি খেতে খেতে সে রোদে গরমে ঘামে, একটা চটচটে শরীর, গরমে ঘামে একটা শরীরের অবস্থা খুব খারাপ, সেরকম একটা শরীর নিয়ে হঠাৎ আপনাকে রাস্তায় নেমে পড়তে হবে। হঠাৎ মানে আচমকাই নেমে পড়তে হবে। এই নেমে পড়ার অর্থ হচ্ছে এমন কোনো জায়গায় নামতে হবে যে জায়গাটা পরিচিত নয়। অর্থাৎ তেলেনাপোতা কোনো পরিচিত জায়গা নয়, সেটা শহর থেকে একদম অজপাড়াগা, শহর থেকে অনেক দূরে। সেই অজপাড়াগায় যেতে হলে আপনাকে হঠাৎ কোনো এক জায়গায় নেমে পড়তে হবে, জঙ্গলের ধারে। তারপর কি করতে হবে বলে দিচ্ছে, সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হয়ে যাবার পর দেখবেন সূর্য এখনও না ডুবলেও চারিদিকে ঘন জঙ্গলের অন্ধকার হয়ে এসেছে। তারপর কি দেখা যাবে, বাসটা যখন চলে যাবে, যখন কথক বা গল্পের নায়ক নেমে গেল, তারপর দেখা গেল কি যে সূর্যের আলো এরপর আস্তে আস্তে কমে আসছে। এরপর কি দেখা যাবে, কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, অর্থাৎ কোনো দিকে চেয়ে কোনো জনমানুষ দেখা গেল না। মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে,
কি মনে হবে যে এতটাই শান্ত, এতটাই নিরিবিলি, জনপ্রাণীহীন জায়গা, যেখানে পাখিরাও থাকে না, পাখিরাও যেন ভয় পেয়ে চলে গেছে, এরকমটা একটা জায়গা। দেখো এখানে সব বলে দিচ্ছে, মনে হবে, করতে হবে, বা এরকম হবে হবে, এই বলা হচ্ছে না যে হলো। আমাকে বা আমাদেরকে যখন পড়বো এটাই করে নিতে হবে গল্পটা, যে এরকম ঘটলো, এটা আমাদের ভেবে নিতে হবে। লেখক কিন্তু আমাদের এরকম বলছেন না, লেখক লিখছেন অন্যরকম, আমরা এটা ভেবে নেব। এটাই হলো এই গল্পটা পড়ার টেকনিক। এরপর আমাদের টেক্সটে চলে আসি। বলছে, কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও সব হয়ে জায়গা ত্যাগ করেছে। এতদূর হলো। তারপর একটা স্যাঁতসেঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। একটা স্যাঁতসেঁতে ভিজে আবহাওয়া আপনি টের পাবেন, অর্থাৎ একটা স্যাঁতসেঁতে ভিজে আবহাওয়া টের পাওয়া গেল। মনে হবে নিচের জলা থেকে একটু ক্রূর ও কুণ্ডলিত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফণা তুলে উঠে আসছে। তারপর কি মনে হলো না, মনে হলো নিচের জলা থেকে, যে জলাভূমি আছে সেখান থেকে একটা ক্রূর মানে খারাপ, এই খারাপ জলীয় অভিশাপ মানে একটা দুর্গন্ধ বিশেষ, সেটা ফণা তুলে এগিয়ে আসছে। ফণা তুলে মানে আক্রমণ করার জন্য সেই দুর্গন্ধটা আসছে, অর্থাৎ একটা দুর্গন্ধ পাওয়া যাবে। এরপর কি বলছে দেখো, বলছে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছেই গিয়ে দাঁড়াতে হবে আপনাকে। তারপর কি করবে এই গল্পের নায়ক, সে কি করলো না, সে এই জলার কাছে গিয়েই দাঁড়ালো, কারণ দাঁড়াতে হবে, কারণ জায়গা নেই আর দাঁড়ানোর। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে। কি মনে হবে, সামনে জঙ্গল দিয়ে তাকালে দেখতে পাবেন যে একটা নালা যেন কাদা আর জল দিয়ে তৈরি, এই নালাটা যেন কে যেন কেটে রেখেছে, এরকম দেখা যাবে। আসলে কি, সেটা রাস্তাটা এতই কাদা যে মনে হবে যেটা কাদা জলের নালা। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় কাঁকড়া গাছের মধ্যে, এই ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে, এবং দেখবেন সেই নালাটাও যেন কিছু দূর গিয়ে অদৃশ্য, অর্থাৎ আর দেখা যাবে না, দেখা গেল না। এরপর প্যারা চেঞ্জ করে লেখক আবার বলছেন যে তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও দুজন বন্ধু সঙ্গী আপনার থাকা উচিত। মানে তেলেনাপোতা আবিষ্কারের জন্য যিনি গল্পের নায়ক, কথক, তার সাথে আরও দুজন সঙ্গী গেল বা গেছে, এটা আমরা বুঝতে পারছি। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্য লুব্ধ নয়, তারা আপনার মতো মৎস্য লুব্ধ মানে মাছের নেশায় যায়নি, তবু এ অভিযানে তারা এসেছে। কে জানে আর কোন অভিসন্ধিতে, অর্থাৎ এরা কোন অভিসন্ধিতে এসেছে সেটা এখানে স্পষ্ট নয়, কিন্তু তারা মাছের সন্ধানে আসেনি এটুকু স্পষ্ট। আপনার কাছে হয়তো শুনেছে, বা এই গল্পের নায়কের কাছে হয়তো শুনেছে যে তেলেনাপোতা বেড়াতে গেলে ভালো হয়, সেটা শুনেই তারাও চলে এসেছে। এই দুজন, অর্থাৎ তেলেনাপোতা যাচ্ছে মোট তিনজন, গল্পের নায়ক, গল্পের যে কথক, অর্থাৎ গল্পটা যে বলে বলে যাচ্ছে সে, আর দুজন, এই দুজনকে আমরা পরে পরিচয় পাব। এরপর বলছে তিনজনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবেন। তিনজন মিলে তেলেনাপোতায় যাওয়ার জন্য আপনারা এই নালার দিকে চেয়ে থাকবেন, মানে চেয়ে থাকলো, এই নালাটার দিকে তাকিয়ে রইল তিনজন। কেন নেলা, এটা নেলা নয়, বারবার বলছি এটা রাস্তা, এই জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকবেন যে কিছু আসছে নাকি। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। সপ্রশ্ন কেন না, এরপর কি ঘটবে, কিভাবে যাওয়া যাবে তেলেনাপোতায়, এই প্রশ্ন সবারই চোখেই দেখা দিয়েছে যে এই ঘন জঙ্গল থেকে কিভাবে যাওয়া যাবে তেলেনাপোতায়, কোনো তো ব্যবস্থা নেই। এরপর খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না, অর্থাৎ এবার অন্ধকার নেমে এলো, আর কেউ কারো মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। মশাদের ঐক্যতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে, মানে মশাদের ঐক্যতান মানে একতা আরও যেন তীক্ষ্ণ বা কি বলবো শক্তিশালী হয়ে উঠল, এটা বললেই ভালো হয়।
এরপর বলছে আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন। অর্থাৎ এরা যখন দেখছে যে তেলেনাপোতায় যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, গাড়ি ঘোড়া কিছুই নেই, তখন এরা ঠিক করছে যে তেলেনাপোতা যাওয়ার হবে না, তাহলে হয়তো ফিরতি কোনো বাস ধরে আবার ফিরে যায়। ঠিক তখনই হঠাৎ সেই কাদাজনের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ পাবেন। শ্রুতি বিস্ময়কর মানে একটা অদ্ভুত শব্দ আপনারা শুনতে পাবেন, সেই নালা থেকে আসছে। অর্থাৎ এই নালা থেকে একটা আওয়াজ, একটা শব্দ, বিস্ময়কর শব্দ শোনা গেল। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। কি মনে হলো সেই আওয়াজটা শুনে এটা নতুন এক আওয়াজ, এবং এই আওয়াজটা এতটাই নতুন মনে হলো যে বোবা জঙ্গল, এই জঙ্গল জনপ্রাণীহীন এই অঞ্চল থেকে কেউ যেন কান্না নিংড়ে বের করছে, অর্থাৎ কেউ যেন কাঁদছে, এরকম একটা আওয়াজ। এই আওয়াজটা কেন কান্না বলা হচ্ছে সেটা পরে আমরা ব্যাখ্যা পাবো, কিসের আওয়াজ সেটাও পাবো। চলে আসি পরের পাতায়। বলছে সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। বলছে সেই শব্দ পেয়েই আপনারা প্রতীক্ষায় এবার চঞ্চল হয়ে উঠলেন। এখানে উঠবেন আছে আমরা বলছি, আমরা এই যা ভবিষ্যৎ আছে সেগুলোকে আমরা গল্পের মোড দিয়ে দিচ্ছি, গল্পের রূপ দিয়ে দিচ্ছি। অর্থাৎ এরা এই তিনজন সেই আওয়াজ পাওয়া মাত্রই উদ্গ্রীব হয়ে উঠল, চঞ্চল হয়ে উঠল। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না। বলছে আপনারা যেই চঞ্চল হলেন বা আপনারা যে এতক্ষণ ওয়েট করছেন তেলেনাপোতা যাওয়ার জন্য, সেটা ব্যর্থ হবে না। এই তিনজনের তেলেনাপোতা যাওয়ার যে বন্দোবস্ত সেটা ব্যর্থ হলো না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তারপর দেখা গেল কি যে একটা আলো দুলতে দুলতে আসছে এবং কিছুটা কাছে আসতে দেখা গেল একটা গরুর গাড়ি, সেই গরুর গাড়িতে একটা আলো বাঁধা এবং সেটি ওই নালা দিয়ে অর্থাৎ এই কাদা জলে মাখামাখি এই রাস্তা দিয়ে আসছে। বলছে যেমন গাড়িটি তেমনি গরুগুলি। কাছে এলে দেখা যাবে বা দেখা গেল যে গাড়িটা যেমন তেমনি গরুগুলোও তেমন। মনে হবে অর্থাৎ মনে হলো, অর্থাৎ গাড়িটার বর্ণনা করছে গাড়িটা কেমন, যে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। অর্থাৎ গাড়িটা এতই ছোট এবং গরুগুলোও খুবই ছোট। এটাই বোঝাচ্ছে যে মনে হলো যেন পাতালের কোনো বামনের যে দেশ, বামনদের দেশ, সেখান থেকে এই গরুর গাড়ির বা এই গরুগুলি এসেছে, এতটাই ছোট ক্ষুদ্র। বৃথা বাক্য ব্যয় না করে এখানে এই গরুর গাড়িটাকে এরা ক্ষুদ্র মনে করছে। কেন? কারণ এরা যে তিনজন তেলেনাপোতা যাচ্ছে এরা মূলত শহরের লোক, নাগরিক জীবনে অভ্যস্ত। শহরের মানুষ বড় বড় ট্রেন দেখেছে, ট্রাম দেখেছে, বাস দেখেছে, তাদের কাছে এই গরুর গাড়ি ক্ষুদ্র মনে হবেই, এটাই তো স্বাভাবিক। এটাই এখানে গল্পের লেখক বুঝিয়ে দিতে চাইছেন যে এরা শহরের লোক, নাগরিক লোক। এরপর লেখক বলছেন যে বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়িতে ছায়ের ভিতর তিনজনে কোনো ক্রমে প্রবেশ করবেন ও তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। তারপর কি হলো, এই তিনজন কোনো রকমে গরুর গাড়ির এই ছাউনির নিচে বসে পড়ল এবং ঠিকঠাক জায়গা করে তাদের জিনিসপত্র সাজিয়ে নিল। তারপর গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। তারপর কি হলো, এই তিনজন বসে পড়ার পর এই গরুর গাড়িটা যে পথ দিয়ে এসেছিল সেই কাদা মাটি মাখা রাস্তা, কাদা জলে ভরা রাস্তা, সেই রাস্তা দিয়েই গরুর গাড়িটা আবার সেরকমই আওয়াজ করতে করতে ফিরল। অর্থাৎ তেলেনাপোতা যাচ্ছে, তেলেনাপোতার রাস্তার যাওয়া বা জার্নি শুরু হলো এই গরুর গাড়িতে করে। এখান থেকেই তোমাদের একটা প্রশ্ন দেয় যে গরুর গাড়িতে যাত্রার বর্ণনা দাও, এরকম প্রশ্ন হয়। এখানে বলে রাখি অলরেডি আমার চ্যানেলে আমি এই তেলেনাপোতা গল্প থেকে
তোমাদের আছে যে তেলেনাপোদ আবিষ্কার, এই গল্প থেকে দুটি অসাধারণ নোটস দিয়ে দিয়েছি। তোমরা যারা সেই নোটসগুলি এখনও পাওনি বা মিস করে গেছো, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখে নিতে পারো। দেখো এরপর বলছি, বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। অর্থাৎ একটু একটু করে গাড়ি যখনই এগোচ্ছে, দেখা গেল যে জঙ্গলের ভেতর দিয়ে যখনই গাড়িটা একটু একটু করে এগোচ্ছে, দেখা গেল যে একটু একটু করে যেন জঙ্গল উন্মোচিত হচ্ছে মানে জঙ্গলটা একটু একটু করে যে বেড়ে যাচ্ছে, এরকমটা মনে হলো। অর্থাৎ প্রথমেই বলেছি এরা শহরের লোক, এরা জঙ্গল দেখেনি, এই জন্য এদের কাছে মনে হচ্ছে যে যতই রাস্তা যাচ্ছে জঙ্গল বেড়ে যাচ্ছে, এইটা। এরপর প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য। প্রতি মুহূর্তে মনে হবে যে এই কালো অন্ধকার, গাঢ় অন্ধকার বুঝি অভেদ্য। অর্থাৎ এত অন্ধকার তারা দেখেনি, তারা শহরের মানুষ তো, তাই তাদের কাছে মনে হবে এই অন্ধকার চূড়ান্ত অন্ধকার। কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। কিন্তু তবুও আপনারা, অর্থাৎ এই যে তিনজন, এরা চিন্তা ভাবনা করতেই থাকছে যে কিভাবে গরুর গাড়িটা যাবে, আমরা কোথায় এসে পড়লাম। এরই মাঝে গরুর গাড়িটা কিন্তু চলেই যাচ্ছে। এরপর কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। আবার বলছি, এরা শহরের মানুষ, তাই গরুর গাড়িতে বসার অভ্যাস এদের নেই। তাই বলছে যে এই তিনজন গরুর গাড়িতে বসার পর তারা একটু অস্বস্তি বোধ করছে, ঠিকঠাকভাবে বসতে পারছে না বলে। এরপর বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। এরা তিনজনই একে অপরের সাথে সংঘর্ষ বাঁধছে বা ঝগড়া করছে। কেন? কে কোথায় বসবে এটা নিয়ে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকে গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। তারপর আপনারা যখন বুঝতে পারবেন, অর্থাৎ এই তিনজন বুঝতে পারলো, কি বুঝতে পারলো? যে তারা একটা গভীর অন্ধকার সেখানে এসে পড়েছে। গভীর অন্ধকার এক জায়গা যেখানে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত, মানে যেখানে মানুষের চেতনা, মানে সমস্ত জ্ঞানের সীমা পরিধি থেকে এই জায়গাটা যেন ঊর্ধ্বে। সমস্ত জ্ঞানের সীমা পরিসীমা মানে এই মানুষগুলো শহরের মানুষ, এরা এতখানি অন্ধকার, এত গভীর অন্ধকার কোথাও দেখেনি। এই জন্য এদের চেতনার থেকে অনেক বড় বা এদের চেতনার থেকে অনেক দূরে এই জায়গাটা, যেন এদের মস্তিষ্ক পেরিয়ে যাচ্ছে এই ঘটনাটা। এই জন্যই বলছে চেতনার অন্তরীপটিকেও নিমজ্জিত হয়ে যাবে, অর্থাৎ আপনাদের বুদ্ধিতে এটা ধরবে না। এই তিনটে যারা বন্ধু তেলেনাপোতা যাচ্ছে, এদের বুদ্ধিতে ধরছে না যে এরা কোথায় এসে পড়েছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। এরা তিনজন মনে করছে কি, যে পরিচিত যে পৃথিবী, শহরের যে জীবন, শহরের যে পৃথিবী, পৃথিবী মানে কি, এদের কাছে পৃথিবী হচ্ছে শহরের জীবন। এরা এই শহরের জীবনকে মনে করছে বারবার যে আমরা সেই জীবনকে যেন কোথাও ফেলে দিয়ে চলে এসেছি, এবং আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি যে জায়গাটা আমাদের কাছে একদম নতুন, আমরা এখানে কোনো দিন জন্মেও আসিনি। এইরকম একটা জায়গায় এসে এরা পড়েছে, যে জায়গার পরিবেশ এদের কাছে নতুন। এটা একটা নতুন পৃথিবী তাদের কাছে, এবং তাদের চেনা পৃথিবী, তাদের সেই শহরের জীবন তারা ফেলে দিয়ে চলে এসেছে। এরপর বলছি, অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় যেখানে স্তব্ধ স্রোতহীন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ। কুয়াশা কেন? কারণ এরপর কি ঘটতে চলেছে তাদের জীবনে সেটা তারা জানে না, তাদের কাছে স্পষ্ট নয়। এরা শহরের মানুষ, এরা খুব ভেবেচিন্তে কাজ কারবার করে। শহরের সমস্ত মানুষের জীবন খুব ভেবেচিন্তে করা, গুছিয়ে তৈরি করা। কিন্তু এরা যে জায়গায় যাচ্ছে তেলেনাপোতা, সে জায়গা গণ্ড গ্রাম, একদম একদম নিম্নমানের গ্রাম। সেখানে গিয়ে কি ঘটবে, কি কি অভিজ্ঞতা তাদের লাভ হবে,
সেটা তারা জানে না। তাই বলছি অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ, যেখানে অনুভূতি তাদের, অর্থাৎ যেখানে যাওয়ার অনুভূতি, এক্সপিরিয়েন্স তাদের নেই, সেরকম একটা জগৎ শুধু আপনার চারিধারে। অর্থাৎ এদের তিনজনের চারিধারে একটা অপরিচিত জগৎ, অনুভূতিহীন, যার ব্যাখ্যাও তাদের কাছে নেই। এরপর বলছে যে সময় সেখানে স্তব্ধ স্রোতহীন, অর্থাৎ এরা যে জায়গায় এসে পড়েছে সেখানে সময় বলে কিছু নেই, সময় থেমে গেছে। সময় বলে কিছু নেই মানে গ্রামের মানুষের কাছে সাধারণত সময়ের অত গুরুত্ব নেই, কিন্তু শহরের মানুষ সব কিছু টাইম বাই টাইম করে, তাদের কাছে সময় খুব দামি। এখানে সেটাই বোঝানো হচ্ছে যে সময় এখানে এসে যেন স্রোতহীন হয়ে গেছে, থমকে গেছে। অর্থাৎ এরা যে জায়গায় এসেছে সে জায়গাটা গণ্ডগ্রাম, এটা বোঝানোর জন্যই এই অংশটার এতটা ব্যাখ্যা তুলে ধরছেন লেখক। এবং এরা যারা এসেছে এরা শহরের মানুষ, এদের সাথে এই গণ্ডগ্রামের যে মানসিকতার যে একটা ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে বা এখান থেকেই তৈরি হয়ে গেল, সেটাই এই অংশে ফুটে উঠছে যে এরা যে জায়গায় এলো সে জায়গাটাকে এরা মেনে নিতে পারছে না, এরা এরকম ভেবে আসেনি। সময় স্তব্ধ, সুতরাং এ আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। যে সময় যেহেতু স্তব্ধ হয়ে গেছে, সময় কেন স্তব্ধ হয়ে গেছে না, প্রথমেই বলেছি এরা শহরের মানুষ, যারা তেলনাপোতা যাচ্ছে, যাওয়ার জন্য যাত্রা করেছে, এরা শহরের মানুষ। ফলে সময় এরা এখন বুঝতে পারছে যে সময়ের কোনো দাম, অর্থাৎ তারা যেখানে যাচ্ছে সেখানে সময়ের কোনো দাম নেই। কারণ গ্রামগঞ্জে সাধারণত মানুষ অত সময় নিয়ে চলে না। এই জন্য এই গরুর গাড়িটা যেই অনেক স্লো গতিতে যাচ্ছে, এটা থেকেই, এটা অনুভূতি করেই এরা হয়তো বুঝতে পেরে গেছে যে যে জায়গায় তারা পৌঁছাচ্ছে সেই জায়গায় সময়ের কোনো দাম নেই, অর্থাৎ সময় থমকে গেছে। সময় স্তব্ধ, সুতরাং আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। বেশ, আমরা এইভাবে গল্পটা পড়ছিলাম যে পারবেন না এরকমভাবে বলা হচ্ছে, সবই ভবিষ্যৎ, কিন্তু আমরা এটাকে গল্পের মতো করে নিচ্ছিলাম। এটাই গল্পটা পড়ার টেকনিক। তোমাকে কাহিনীটা গঠন করে নিতে হবে যে বর্তমানে এটা ঘটলো। লেখক এইভাবেই লিখেছেন, এই স্টাইলেই, যে ঘটবে। এই স্টাইল নিয়ে আমি প্রথম ভিডিওতে প্রচুর আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখো। এরপর দেখো বলছে, হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য বাজনায় জেগে উঠে দেখবেন ছায়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে। অর্থাৎ এইভাবে গরুর গাড়িটা চলছে, এই তিনজন যাত্রী কোনো রকম করে তারা বসেছে এবং তারা বুঝতে পেরে গেছে যে তারা যে জায়গায় যাচ্ছে সে জায়গায় সময়ের কোনো দাম নেই, অর্থাৎ সময় থমকে গেছে। শহরের সময়ের সাথে শহরের মানুষদের কাছে যেভাবে সময় ধরা দেয়, অর্থাৎ একদম শহরের মানুষ ভেবে চিন্তে কাজ করে, টাইম ওয়াইজ কাজ করে, কিন্তু শহরের মানুষ এরা যারা তেলেনাপোতা যাচ্ছে এরা বুঝতে পেরে গেছে যে যে জায়গায় যাচ্ছে তারা সে জায়গায় এইরকমভাবে ধরা বাঁধা জীবন নয়। এই গরুর গাড়িটাকে দেখেই তারা বুঝতে পেরে গেছে, গরুর গাড়িটার গতি দেখেই। বলছে এই রকম সময় তারা যখন এরকম বুঝতে পারছে, ঠিক সেই সময় একটা বাজনা, একটা আওয়াজে উঠে জাগবেন, অর্থাৎ এদের মধ্যে একজন বা সবাই এই একটা বাজনার আওয়াজে হঠাৎ করেই তারা চমকে উঠল। ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে। ছই মানে আগেকার দিনে গরুর গাড়ি ঘেরা থাকতো, অর্থাৎ গরুর গাড়ির মাথার উপরে একটা ছাদ বানানো থাকতো, এটাকে ছই বলা হচ্ছে। বলছে এই গরুর গাড়ির ছইয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে মানে কৌতূহলের সাথে ভয় মিশ্রণ একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। এই রকমটা একটা ক্যানেস্তারাকে ক্রমাগত এই গরুর গাড়ির যে ড্রাইভার সে বাজিয়ে চলেছে। ক্যানেস্তারা একটা বাদ্যযন্ত্র বিশেষ, একটা বাদ্যযন্ত্র সে বাজাচ্ছে, আকাশে তারাও দেখা যাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে, আগে ওই শালার বাঘ খেদাতে। অর্থাৎ এই তিনজন শহরের লোক, তারা এই ধরনের গরুর গাড়ি চালানো এবং গরুর গাড়ি চালানোর সাথে বাজনা বাজানো, এই কম্বিনেশন তারা আগে দেখেনি। তাই তারা কৌতূহলী হয়ে যখন জিজ্ঞাসা করলো যে এই বাজনা কেন,
তখন এই যে গাড়োয়ান, যে গাড়ি চালাচ্ছে, ড্রাইভার, গরুর গাড়ির ড্রাইভার যে, সে বলবে আগে ওই শালার বাঘ খেদাতে, বলছে ওই বাঘ অর্থাৎ এই জঙ্গলে বাঘ আছে, তাই জন্য বাজনা বাজিয়ে এই ক্যানেস্তারা বাজালে বাঘ আসে না, এরকম একটা বিশ্বাস হয়তো এদের আছে। এই ক্যানেস্তারা বাজিয়ে তার সাথে সাথে গাড়িটা নিয়ে যায় যাতে বাঘ না গাড়িটাকে আক্রমণ করে। এরপর কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে, এখানটা পড়লাম, এরপর ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, হৃদয়ঙ্গম করা মানে বোঝার পর, মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতাড়ন সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এ প্রশ্ন আপনি উত্থান করবার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে ওই ক্যানেস্তারা নিনাদ মানে আওয়াজ, তাকে তফাৎ রাখার পক্ষে যথেষ্ট। অর্থাৎ যখনই এরা শুনলো, এরা আগেই বলেছি শহরের মানুষ, আমি বারবার কথাটা ব্যবহার করছি, এরা শহরের মানুষ যারা তেলেনাপোতা যাচ্ছে, এবং তাদের এই শহর থেকে তেলেনাপোতা যাওয়ার অভিজ্ঞতাটা নিয়েই এই গল্প। এই গল্পটার এমন কিছু গল্পবস্তু নেই, কেবল এই পড়ার স্টাইলটা। দেখো বলছে এই যখনই এরা শুনলো ড্রাইভারের কাছে যে বাঘ আছে এই জঙ্গলে, তারা যে জঙ্গলের মধ্য দিয়ে রাতের বেলায় যাচ্ছে, সেই জঙ্গলে বাঘ অবস্থান করে, তখন এদের মধ্যে ভয় ঢুকে গেছে এবং বলছে আপনি মানে গল্পের যে নায়ক, কথক, সেই কথক কৌতূহলী হয়ে তখন এই জিজ্ঞাসা করবে গাড়োয়ানকে যে শুধুমাত্র এই ক্যানেস্ত্রার নিনাদে মানে আওয়াজেই কি ব্যাঘ্র মানে বাঘ তাড়ানো সম্ভব হবে, বিতাড়ন সম্ভব? অর্থাৎ এদের মধ্যে অলরেডি ভয় ঢুকে গেছে যে শুধুমাত্র ক্যানেস্তারা বাজেই কি বাঘের আক্রমণ থামানো যাবে যদি বাঘ এসে হঠাৎ আক্রমণ করে। গাড়োয়ান আপনাকে তখন আশ্বস্ত করবে, অর্থাৎ তখন গাড়োয়ান এদেরকে জবাব দিল, আশ্বস্ত করলো যে চিতাবাঘ খুব ক্ষুধার্ত না হলে আক্রমণ করে না, তারা এই ক্যানেস্তারার আওয়াজেই তফাতে থাকে। এরপর মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুলে এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। এইখানে প্রথম আমরা জানতে পাচ্ছি যে মহানগরী কলকাতা, এরা কলকাতার মানুষ। বলছে কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে এরকম একটা ব্যাঘ্র সংকুল জঙ্গল থাকতে পারে, বলছে এটা এই মানুষগুলোর কল্পনার বাইরে ছিল, এরা ভাবতেই পারেনি যে এরকমও জায়গা আছে যেটা এই শহর থেকে মাত্র 30 মাইল দূর এবং সেখানে বাঘ আছে। এইটা ভেবেই বলছে এদের একটা কেমন বিস্ময় লাগছে। বলছে আপনি মানে যতক্ষণ চিন্তা করবেন, গল্পের নায়ক যতক্ষণ এটা চিন্তা করছে ততক্ষণকে গরুর গাড়ি অনেকটা রাস্তা অতিক্রম করে গেছে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে। আকাশে তখন কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে, তারই স্তিমিত আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাচ্ছে। তার স্তিমিত আলোয়, এই চাঁদের আলোয়, বলছে আবছা মৌন প্রহরী মানে জঙ্গল, এখানে জঙ্গলকে প্রহরীর মতো বলা হয়েছে। অর্থাৎ একটা রাস্তা, যে রাস্তার পাশ দিয়ে জঙ্গল, কি মনে হবে যে রাস্তাটাকে গার্ড করে আছে জঙ্গল, এখানে সেটাই বলা হয়েছে যে মনে হচ্ছে যেন এই গার্ডটা, এই জঙ্গলের যে পাহারা, এটা আস্তে আস্তে সরে সরে যাচ্ছে। প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। এরপর এরা ধীরে ধীরে গণ্ডগ্রামে ঢুকছে, গণ্ডগ্রাম সেই তেলেনাপোতায় প্রবেশ করছে এবং এরা কি দেখছে যে অনেক প্রাচীন অট্টালিকা, বড় বড় বাড়ি, ভাঙা একদম জীর্ণ দশা, সেই বাড়িগুলির ধ্বংসাবশেষ, অর্থাৎ একদম পড়ে থাকা ধ্বংসস্তূপ, কোথাও একটা কোথাও একটা দেউড়ির খিলান, এরকম মানে কোথাও দরজা নেই, কোনো বাড়ির একটা থাম পড়ে আছে, কোনো বাড়ির বা একটি মন্দিরের ভগ্নাংশ পড়ে আছে। এগুলি বলছে মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। মহাকাল মানে এখানটা বুঝতে হবে, মহাকাল কথার অর্থ হচ্ছে এরা এই গ্রামে আসার পর কি করে বুঝবে যে এই গ্রামটা অনেক প্রাচীন? না, বোঝার একমাত্র উপায় হচ্ছে এই বাড়িগুলো, এই ধ্বংসাবশেষ, এটা দেখেই বোঝা যাবে যে এই গ্রাম অনেক প্রাচীন
এবং এই গ্রাম সংস্কার বিমুখ, অর্থাৎ এই গ্রামে যে ধ্বংস স্তূপগুলো আছে সেগুলিকে ঠিকঠাক করিয়ে মেরামত করার মতো সামর্থ্য এই গ্রামের নেই, একদম গণ্ডগ্রাম। এইটা সাক্ষ্য দেবার আশায় ব্যর্থ দাঁড়িয়েছে। সাক্ষ্য মানে কিসের সাক্ষ্য? না, বুঝিয়ে দিতে চাইছে, সাক্ষী দিতে চাইছে যে এই গ্রাম অনেক প্রাচীন গ্রাম এবং গণ্ডগ্রাম। এরপর ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীর অনুভব করবেন। বলছে যখন এই গ্রামে আস্তে আস্তে প্রবেশ করবে এরা শিহরণ অনুভব করতে শুরু করলো। যখনই গ্রামে আস্তে আস্তে গাড়িটা প্রবেশ করলো, এই শহরের লোকগুলো একটা শিহরণ অনুভব করলো। হঠাৎ তাদের শরীরে একটা রোমাঞ্চ। জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। বলছে যেন মনে হবে বা যেন মনে হলো, এই হবেটা আমরা হলো করে নিচ্ছি, ঠিক আছে, বর্তমান করে নিচ্ছি। যেন মনে হলো কি যে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন, মানে কুয়াশায় ভরা, অর্থাৎ আবছা, অতীতের কোনো আবছা স্মৃতি যেন আপনাদের কাছে এসে ধরা দিয়েছে। অর্থাৎ এই গ্রাম যেন অতীতের কোনো স্মৃতি, ইতিহাস। এরপর দেখো বলছে রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন ফুরোয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন আছে। আগেই বলেছি গণ্ডগ্রাম, এই গ্রাম তেলেনাপোতা। এখানে হয়তো সভ্যতার আলো, ইলেকট্রিসিটি কিছুই পৌঁছায়নি, তাই মনে হবে এখানে যেন রাত ফুরোয় না এবং রাত অত্যন্ত স্তব্ধ, নিমগ্ন। অর্থাৎ জনপ্রাণী নেই রাস্তাঘাটে, কোথাও কোনো আওয়াজ নেই, শোরগোল নেই রাত হলেই। এই রকম এক রাত এই শহরের মানুষরা যখন এসে পৌঁছাচ্ছে, তারা যখন এক গণ্ডগ্রামে এই রকম রাত অনুভব করছে, তাদের কাছে সেটা একটা নতুন আমেজে ধরা দিচ্ছে। শহরে সাধারণত এইভাবে রাত তো তারা কাটায়নি। শহরের রাত মানে জনবহুল, প্রচুর গাড়ির আওয়াজ, কিন্তু এখানে তা নেই। তাই এদের মনে হবে কি জাদুঘরের নানা প্রাণী দেহ আরকের মধ্যে যেমন থাকে। বলছে এই গ্রামের এই রাতের স্তব্ধতাটা এমন, মনে হবে জাদুঘরের কোনো প্রাণীর দেহ, মৃত প্রাণীর দেহ যেমনভাবে থাকে, এই গ্রামে মনে হবে মানুষ তেমনভাবেই আছে এই রাত্রের মধ্যে। এটা তাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। আমি বারবার এটাই বলে যাচ্ছি যে এই গল্পটার মধ্যে এই শহরের মানুষদের সাথে এই গ্রামে আসার যে একটা সংঘাত তৈরি হচ্ছে, সংঘাত মানে মনস্তত্ত্বগত। এরা এসে কি কি উপলব্ধি করছে, যেটা শহরের জীবন আর এই গ্রামের জীবন, এই দুটো দিক তৈরি হচ্ছে এই গ্রামে, অর্থাৎ এই গল্পে। এরপর দেখো বলছে 2-3বার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে। বলছে 2-3টে মোড় ঘুরে, মানে মানে গ্রামের অলিগলি ঘুরে গাড়িটা এসে একটা জায়গায় থামলো। হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন। এই 3জন ব্যক্তি কোনো রকমে, অর্থাৎ এরা কোনো রকমে বসেছিল, তারা একে একে নামলো। একটা কটু গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করছে। আসা মাত্রই, এরা নামা মাত্রই একটা কূট গন্ধ, অর্থাৎ একটা খারাপ গন্ধ, কটু গন্ধ এদেরকে অভ্যর্থনা জানাবে, ওয়েলকাম করবে, এদের স্বাগত জানাবে। অর্থাৎ প্রথমে এসেই এরা একটা কটু গন্ধ পাবে, এরকম আর কি। বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচার গন্ধ। সেই গন্ধটা পুকুরের পানা পচেছে, সেই পানা পচার গন্ধ এদের প্রথমেই নাকে আসবে। বেশ, অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমন একটি নাতি ক্ষুদ্র পুকুর সামনেই চোখে পড়বে। এরা হঠাৎ দেখতে পেল, হ্যাঁ সেরকমই একটা ছোট পুকুর, পানায় ভর্তি, পানা পচা পুকুর রয়েছে। তারই পাশে বেশ বিশালায়তন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধারে ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা দিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রকারের মতো দাঁড়িয়ে আছে। বলছে তারই পাশে, এই পুকুরটারই পাশে এরা দেখলো কি যে একটা জীর্ণ বাড়ি, ভাঙা বাড়ি, ভাঙা ছাদ, তার চক্ষুহীন কোঠরের মতো জানলা। যে জানলাগুলো চক্ষুহীন কোঠর মানে কি, চোখ সাধারণত উজ্জ্বল হয়, চক্ষুহীন হলে কি হবে, চোখের যে জায়গাগুলো কঠোর, মনে হবে কালো। এই বাড়িটার জানলার ভিতরে কোনো আলো নেই, অর্থাৎ কোনো মানুষ থাকে না, তাই জানলাগুলো মনে হচ্ছে কালো। আর বাড়িটা
চাঁদের আলোয় মনে হচ্ছে সাদা, তাই বাড়িটা সাদা, জানলাগুলোর ভেতর দিয়ে তাকালে মনে হচ্ছে কালো, এই জন্য বলা হচ্ছে চক্ষুহীন কঠোর। বেশ, এরকম একটা বাড়ি চোখে পড়বে, একদম জীর্ণ বাড়ি। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। বলছে এই রকম ধ্বংসাবশেষ বাড়ির একটি বাড়িতে এই যারা এলো তাদের থাকার ব্যবস্থা হলো। কোথা থেকে গাড়োয়ান একটা ভাঙা লণ্ঠন নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে। এই গাড়োয়ান যে গাড়ির ড্রাইভার ছিল সেই কোথা থেকে একটি ভাঙা লণ্ঠন জোগাড় করে এনে দিয়েছে। এক কলসি জল আর কিছু কলসি জল, সেই সঙ্গে এক কলসি জল, অর্থাৎ মানে 3 জনে 3 কলসি জল এরকম। এরপর ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পর মনুষ্য জাতির প্রতিনিধি হিসেবে আপনারাই সেখানে প্রথম পদার্পণ করছেন। অর্থাৎ ঘরে ঢুকেই এরা বুঝতে পারলো কি, যে বহু দিন যাবৎ এই ঘরে কোনো মানুষ আসেনি। অর্থাৎ ঘর এত অপরিচ্ছন্ন, এত নোংরা, এখানে এরাই হয়তো অনেক দিন পর প্রথম কোনো মানুষের প্রতিনিধি হিসাবে এলো। এরকম ঘরে ঝুল জঞ্জাল ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। অর্থাৎ এই ঘরের ধুলো জঞ্জালগুলো হয়তো আগে কেউ কোনো দিন পরিষ্কার করেছে, কিন্তু এখন সেগুলো আর পরিষ্কার নেই, আবার নোংরা হয়েছে। ঘরের অধিধ্বাসটি আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। ঘরের অধিধ্বাসটি দেবতা, অর্থাৎ এরকম যদি ভাবা যায় ঘরের মধ্যে কোনো দেবতার বাস, অর্থাৎ মা লক্ষ্মীর বাস, সেই ঘরের লক্ষ্মী, ঘরের দেবতা এতে অসন্তুষ্ট। অর্থাৎ ঘরের লক্ষ্মী যেন হারিয়েছে। লক্ষ্মী মানে কি? শ্রী, সৌন্দর্য, ঘরের সৌন্দর্য হারিয়েছে, তাই ঘর থেকে মনে হচ্ছে যেন ঘরের দেবতাও পালিয়েছে এরকম। অর্থাৎ লক্ষ্মী ছাড়া ঘর, এরকম দেখে মনে হচ্ছে। বেশ, এরপর দেখো বলছে এখানটায় সামান্য চলাফেরা, বলছে একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধ তার প্রমাণ পাবেন। হ্যাঁ, এখানটা বলা হলো না যে একটা ভ্যাপসা গন্ধ এটা বুঝতে পারবে। ভ্যাপসা গন্ধ সাধারণত সেই ঘর থেকেই আসে যেই ঘরে শ্যাওলা পড়ে, যেই ঘরে মানে ড্যাম ধরা এরকম। বেশ, এরপর সামান্য চলাফেরা ছাদ ও দেওয়াল থেকে জীর্ণ পাতলা পলস তারা সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। অর্থাৎ এই ঘরে একটু চলাফেরা করাতেই ছাদ থেকে নানা রকম পাপড়ির মতো আস্তরণ ভেঙে ভেঙে পড়ছে, এবং এতে মনে হচ্ছে কি না সেই ঘরের দেবী, ঘরের যে দেবতা, অর্থাৎ ঘরের যে অধিধ্বাসটি দেবী, সে হয়তো রুষ্ট হয়েছে, সে রেগে গিয়ে ঘরটাকে ভেঙে ভেঙে ছুটছে আপনাদের দিকে, এরকম মনে হবে। এরপর 2-3টি চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। অর্থাৎ সে ঘর থেকে যেতে চাইছে না, আর আপনারা অর্থাৎ যারা ঘরে গেছে তারা তাড়াতে চাইছে, এই নিয়ে তাদের সাথে, অর্থাৎ এই চামচিকার সাথে তাদের একটা আর লড়াই চলবে আর কি এরকম। এরপর তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন পানরসিক ও অপরজনের নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। মানে বলছে এই তেলেনাপোতা আবিষ্কার করার জন্য যে 3 জন এসেছে তার মধ্যে একজন মাছ ধরতে ভালোবাসে, তার জন্যই তো এসেছে, আর একজন ঘুমাতে ভালোবাসে, আর একজন মদ খেতে ভালোবাসে। পান রসিক, পান মানে মদ খেতে ভালোবাসে, অর্থাৎ মাতাল। ঘরে পৌঁছেই মেঝের উপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তে একজন তার উপরে নিজেকে বিস্তৃত করে নাসিকাধ্বনি করবেন। অর্থাৎ একজন যে ঘুমাতে ভালোবাসে সে কোনো রকমে পৌঁছেই শতরঞ্জি পেতে ঘুমিয়ে যাবে। অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন, অর্থাৎ মদের বোতল বা মদের গ্লাসে অপরজন ডুবে যাবে। অর্থাৎ যে যা কাজ শুরু করে দিল, যে গল্পের নায়ক, যে গল্পের কথক, সে কি করবে? রাত বাড়বে, ভাঙা লণ্ঠনের কাঁচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। রাত বাড়বে, ধীরে ধীরে এই চিমনিটা কালো হয়ে অন্ধ হয়ে আসছে। অন্ধ হয়ে যাওয়া মানে সাধারণত এই চিমনিতে তেল ফুরিয়ে গেলে, তেল কমে গেলে চিমনির আলো কমে যায় এবং ধোঁয়া বাড়তে থাকে, তখনই এই চিমনির কাঁচগুলো কালো হয়ে যায়
এখানে সেটাই হচ্ছে, অর্থাৎ যে চিমনিটি দিয়ে গেল গাড়োয়ান সেটি হয়তো পরিপূর্ণ তেল ছিল না, তাই জন্য এটা ঘটল। ধীরে ধীরে অন্ধ হয়ে গেল সেই চিমনিটা, অর্থাৎ নিভে গেল। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে সনিত সম্পর্ক স্থাপন করতে আসবে। বলছে এরা তিনজন যারা এলো, হয়তো কোথাও থেকে মশারা বুঝতে পেরেছে, খবর পেয়েছে যে তিনজন মানুষ এসেছে, অনেক দিন পর মানুষের রক্ত খাবো। এই নেশাতে বলছে সেই অঞ্চলের সমস্ত সাবালক মশা, অর্থাৎ যারা এই মশা দংশন করতে পারে এইরকম মশা, তারা এসে এদের সাথে সনিত সম্পর্ক মানে রক্তের সম্পর্ক গড়ে তুলবে। এখানে লেখক একটু মানে কৌতুক এনেছেন, হাসি। রক্তের সম্পর্ক গড়ে তোলা মানে মশা কামড়াবে, সেই রক্ত তারা পান করবে মশারা, সেই একটা রক্তের সম্পর্ক গড়ে উঠবে, তাদের সাথে রক্ত বেরোবে, এরকমটা। বেশ, অর্থাৎ তাদের মানে মশার কামড় খেতে হবে, এইটা বোঝা যাচ্ছে। এরপর আপনি বিচক্ষণ হয়ে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলিন ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। আপনি মানে যে লোকটি গেছে, যে লোকটি নায়ক গল্পের কথক, সে বুঝে গেছে যে যে মশাগুলি এসেছে, যে মশাগুলি কামড়াচ্ছে, সেগুলি ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশা, অর্থাৎ এই মশার কামড়ে ম্যালেরিয়া অনিবার্য। এরপর আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। এটা প্রশ্ন পড়ে, আপনার দুই বন্ধু কোন কোন কারণে অচেতন? একজন মদ খেয়ে অচেতন, একজন ঘুমিয়ে অচেতন হয়ে গেছে। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তাই ধীরে ধীরে এই যে ব্যক্তি, যে নায়ক, সে উঠে দাঁড়ালো। তারপর গুমোট গরম থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি হাতে নিয়ে ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে উপরের ছাদে উঠবার চেষ্টা করবেন। এই লোকটি এরপর কী করলো, যে গল্পের নায়ক বা কথক, সে চেষ্টা করলো যে উপরের ছাদে ওঠার। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপাতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করার চেষ্টা করবে, তবুও কোনো দুর্বার আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠতে পারবেন না। দুর্বার আকর্ষণ, কিসের আকর্ষণ? এরা শহরের মানুষ, গ্রামকে দেখার, গ্রামকে জানার একটা আকর্ষণ আছে। সেই আকর্ষণ বশতই হয়তো গল্পের কথক, গল্পের নায়ক কি করবে না, হাতে টর্চ নিয়ে উপরে উঠে পড়বে ছাদে। কেন? গ্রামটাকে দেখবে, এই নিয়ে, এই কৌতূহল নিয়ে। প্রতি মুহূর্তে এটা গেল। এরপর ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়েছে। আলিশা মানে গার্ড, ছাদের যে গার্ড, ছাদে গিয়ে দেখা যাবে অর্ধেক সব ভেঙে চুরে গেছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী ষড়যন্ত্রের শিকড় চালিয়ে ভিতর থেকে অট্টালিকার ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ যে যে জায়গাগুলো বাড়ির ফাটল ধরেছে, অরণ্য, অর্থাৎ সেই জায়গাগুলো গাছ জন্মেছে, গাছের শিকড় বিশেষ করে পৌঁছে গিয়ে এই বাড়ির যে ধ্বংসের কাজটা, সেটা অর্ধেক করেই দিয়েছে, এরকমটা মনে হবে। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মনোহর মনে হবে। কিন্তু এই সমস্ত দৃশ্য একটা শহরের মানুষের কাছে মনোহর মনে হচ্ছে। চাঁদের আলো, তার সাথে একটা ভগ্নপ্রায় বাড়ি, এবং সেই বাড়িতে ছোট ছোট ফাটলে ফাটলে গাছ, একটা আলাদা দৃশ্য মনে হবে। খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তি মগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি, রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তা যেন আপনি টের পাবেন। এরপর বলছে যে কিছুক্ষণ পর আপনি টের পাবেন যে এখানে মৃত্যুর সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোনো গোপন প্রকোষ্ঠে, এই যে সুষুপ্তি অর্থাৎ মৃত্যুর মতো নিস্তেজ এই মায়াপুরীতেও কোথাও না কোথাও কোনো গোপন প্রকোষ্ঠে মানে গোপন ঘরে বন্দিনী রাজকুমারী, কোনো মেয়ে, কোনো নারী, তার রূপোর কাঠি স্পর্শে যুগান্তের গাঢ় তন্দ্রায় অচেতন, তার যেন আপনি টের পাবেন। অর্থাৎ একটা মেয়েকে আপনি দেখতে পাবেন, ছাদে ওঠার পরেই আপনি একটা মেয়েকে দেখতে পাবেন। অর্থাৎ এই যে গল্পের নায়ক, সে একটা মেয়েকে দেখলো, এখানে সেটাই বর্ণনা করা হয়েছে।
সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার ওপারে একটি ভগ্নস্তূপ বলে যা মনে হচ্ছিল, তারই একটি জানলায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। বলছে এই জানলা থেকে, অর্থাৎ এরা এই গল্পের কথক যে বাড়িতে আছে সেই বাড়ির ছাদ থেকে অর্থাৎ অপোজিট বিপরীত দিকে একটি বাড়ির জানলা থেকে এই গল্পের নায়ক একটি মেয়েকে দেখতে পেল, এটা বোঝা যাচ্ছে। এবং কি দেখতে পেল? একটি ক্ষীণ আলো জ্বলছে। সেই আলোর রেখা আড়াল করে একটি রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। এই মেয়েটি, এই যে মেয়েটি, একে মনে হবে একটা ছায়ামূর্তি, সেই আলোয় একটা সুন্দর ছায়ামূর্তি, নারী মূর্তি যেন মনে হবে। কেন এই মেয়েটি জানলায়? না কারণ এই মেয়েটিও হয়তো এদের ঘরকে দেখছিল, এই জন্য। বেশ, এরপর গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী, কেন যে তার চোখে ঘুম নেই, আপনি ভাববার চেষ্টা করবেন। এইখানটা বোঝা যাচ্ছে যে এত গভীর রাতে এই মেয়েটি কি করছে, সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে। কারণ এই মেয়েটিও হয়তো এই বাড়িটার দিকে দেখছিল। এই মেয়েটি কে এবং এই মেয়েটি কেন এই বাড়িটার দিকে দেখছিল, সেই প্রসঙ্গে আমরা পরবর্তীকালে জানতে পারব। এই মেয়েটি কেনই এত রাত জেগে রয়েছে সেটা আমরা পরে জানতে পারবো, যে এই তিনজন যারা তেলেনাপোতা এলো তাদের একজন আত্মীয়, অর্থাৎ এই মেয়েটি একজন আত্মীয় হয়, পরে জানতে পারবো আমরা। সেই হয়তো এদের দিকে নজর রাখছিল বা দেখছিল যে তারা এলো কি না, এই জন্যই মেয়েটি হয়তো রাত জেগে এই ঘরটার দিকে তাকিয়েছিল। এটা কারণটা হচ্ছে এটা। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম। অর্থাৎ খানিক বাদে এই ব্যক্তি যে দেখছিল, গল্পের নায়ক যে দেখছিল জানলাটা দিয়ে, ছাদ থেকে জানলাটাই দেখছিল, এই মেয়েটি দেখা মাত্রই হয়তো জানলাটা বন্ধ করে দিয়েছে। তাই বলছে খানিক বাদে মনে হবে যে সবই বুঝি আপনার চোখের ভুল। অর্থাৎ এই গল্পের নায়ক বুঝতেই পারল না যে এই সত্যি করে সে মেয়েটিকে দেখেছে বা মেয়ের ছায়া রূপ দেখেছে, কিংবা সে কিছুই দেখেনি। বাতায়ন থেকে, বাতায়ন মানে জানলা থেকে, সে ছায়া সরে গিয়েছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। অর্থাৎ বাতায়ন থেকে সেই আলো আর দেখা যাচ্ছে না, সে ছায়াকেও আর দেখা যাচ্ছে না। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠবে, আবার মিলিয়ে গেছে। এখানটা বুঝতে হবে এই যে গল্পের নায়ক কি অনুভব করছে, যে এই ধ্বংসপুরীর মধ্যেও, ধ্বংসপুরীর অতল নিদ্রার জগতেও কোনো স্বপ্ন আসছে, অর্থাৎ স্বপ্ন রয়েছে, স্বপ্নের উপাদান রয়েছে। গল্পের নায়ক স্বপ্ন দেখে ফেললো কি না, কোনো একজন মেয়ে রয়েছে। অর্থাৎ এখানেও যে কোনো নারী থাকতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। সে দেখা মাত্রই এটা তার কাছে একটা স্বপ্নের মতো লাগলো। স্বপ্ন সাধারণত কি হয়, আনন্দ দেয়, অর্থাৎ আনন্দকর মনে হলো। এরপর আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। এই গল্পের গল্পের নায়ক সে এই মেয়েটিকে দেখার পর ছাদ থেকে নিচে নেমে এসেছে এবং নেমে আসার পর কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়। অর্থাৎ এখানে এই গণ্ডগ্রামেও সকাল হয়, এই গণ্ডগ্রামও আমাদের শহরের মতনই, এটাই বুঝতে পারল। পাখির কলরবে চারিদিক ভরে যায়, পাখির কলরবে ঘুম ভাঙল, এটা এদের কাছে খুব ভালো, শহরের লোকেদের কাছে। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। বলে সকাল হওয়া মাত্রই আপনি যে উদ্দেশ্যে এখানে এসেছেন মাছ ধরতে, সেই উদ্দেশ্যে আপনি বেরিয়ে পড়বেন। এক সময়ে ষোড়শোপচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানার সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। এ কী করলো, যে মাছ ধরতে এসেছে গল্পের নায়ক, সে কী করলো, ষোড়শোপচার অর্থাৎ অনেক কিছু আয়োজন নিয়ে মৎস্য আরাধনা, মাছ ধরার জন্য সে চলে গেল পুকুরে। সেই পুকুরের একটা ধারে বসে সে কী করলো, যথোচিত নৈবেদ্য অর্থাৎ মাছ ধরাকে জন্য বা মাছ পাওয়ার জন্য যে নৈবেদ্য বা যে আয়োজন, যে যা কিছু দিতে হয়, টোপ, সেই টোপটা সে দিল এবং মাছ ধরার আয়োজন সে শুরু করে দিল। বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া
একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করার জন্যই বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে। বলছে এই মাছ ধরার সাথে সাথেই যখন বেলা বাড়বে তখনও কিন্তু এই ব্যক্তি মাছ পায় নাই, একটাও মাছ পায়নি। তখন একটা মাছরাঙা পাখি কী করবে, জলে ডুব দেবে এবং একটা মাছ তুলবে এবং এটাকে মনে হবে যেন যে এই ব্যক্তিকে বিদ্রূপ করে গেল, অর্থাৎ মাছরাঙা পাখিটা দেখিয়ে দিয়ে গেল যে শিকার সে করতে পারে, মাছ সে ধরতে পারে, অর্থাৎ শুধু ছিপ নিয়ে বসে থাকলেই মাছ ধরা হয় না এটা। এরপর বলছে আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর ও অঞ্চল গতিতে পুকুরটা সাঁতরে পার হয়ে ও ধারে গিয়ে উঠবে। বলছে একটা সাপ এপার থেকে ওপার গিয়ে পৌঁছালো, এটা দেখলো এই লোকটি যে মাছ ধরতে গেছে, যে গল্পের নায়ক। দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফতনাটার উপর বসবার চেষ্টা করবে ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। বলছে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন, দুটো ফড়িং আপনার ফতনাকে দুলিয়ে দিয়ে যাবে, এই সমস্ত কিছুই ঘটবে, আপনি উদাস হয়ে যাবেন। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে। নিথর জলে ঢেউ উঠেছে, হঠাৎ জলে ঢেউ উঠেছে এবং জলের শব্দে, অর্থাৎ জলে কেউ কোনো কিছু ডোবালে তার একটা শব্দ হয়, সেটা কলসি হোক বালতি হোক, সেই শব্দে এই যে তন্দ্রাচ্ছন্নতা, এই যে আনমনা হয়ে যাওয়া, সেই আনমনার ভাবটা গল্পের নায়কের ভেঙে গেল। আপনার ছিপের ফতনা মৃদুমন্দভাবে হাত তাতে দুলছে, অর্থাৎ জলে ঢেউ ওঠার সাথে সাথেই ছিপের ফতনাটাও দুলে উঠল। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ সরিয়ে জল ভরছে। দেখবেন একটা মেয়ে পুকুরের পানা সরিয়ে সেখানে জল ভরছে একটা ঝকঝকে পিতলের কলসিতে। মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিতে লজ্জ আড়ষ্টতা নেই, অর্থাৎ মেয়েটির চোখে কৌতূহল আছে। কেন কৌতূহল আছে? যে এই যে পুকুরে মাছ ধরছে এটি কে, কিংবা কলকাতা থেকে যাদের আসার কথা ছিল সেটিই কি এই ব্যক্তি, এই নিয়ে তাদের এই মেয়েটির মনে একটা কৌতূহল। এটা নিয়ে আমরা আরও পরে জানব। এই মেয়েটি এটা ভাবছে যে এই ব্যক্তি কে, যে মাছ ধরছে, কলকাতা থেকে যাদের আসার কথা ছিল তারা কি এই ব্যক্তি, এইটা। এবং বলছে মেয়েটির এই যে কৌতূহল সেটা আমরা চোখে ধরা পড়বে, যে মেয়েটির কৌতূহল, চোখের কৌতূহল রয়েছে, কিন্তু তার গতিবিধিতে, তার শারীরিক কাজকর্মে কোনো লজ্জা নেই, আড়ষ্টতা নেই। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফতনা লক্ষ্য করবে, আপনার দিকে তাকাবে এবং আপনার ফতনাটা একবার দেখবে, অর্থাৎ মাছ পাওয়া হয়নি এটা দেখবে। তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। কলসিটা সে কোমরে তুলে নিল। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ মেয়েটিকে দেখে মেয়েটির বয়স চেনা যাচ্ছে না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে। তার মুখের একটা গাম্ভীর্য আছে, করুণ, তাকে দেখলেই করুণা জাগে এবং মনে হবে সে জীবনের অনেকটা নির্মম পথ। অর্থাৎ তার নির্মম কেন, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তার জীবনে অনেক কিছু অত্যাচার হয়েছে, অনেক তার শরীরের ওপর অত্যাচার ঘটেছে। শরীরের ওপর অত্যাচার মানে অর্থাৎ গ্রামের মানুষদের কি অত্যাচার হয়, খেতে না পাওয়া, এইগুলো, এই অত্যাচার, অর্থাৎ ঠিকঠাক খেতে পায় না, খাবার পায় না, এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে গেছে। তাকে দেখে কি মনে হচ্ছে যে কৈশোর তার অতিক্রম হয়ে গেছে মেয়েটির, কিন্তু যৌবন যেন তার আসেনি, যৌবনে আসাটা তার স্পর্শ হয়ে গেছে, এই জায়গাটা মনে হচ্ছে। কারণ শরীরে যে পুষ্টি চাই, পুষ্টির ফলেই সাধারণত হরমোনাল যে চেঞ্জগুলো, হরমোনাল চেঞ্জ আসে শরীরে এবং তার ফলেই নারী দেহে যৌবন আসে। এখানে এই মেয়েটির তা ঘটেনি, কারণ অভাব, দারিদ্রতা। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে, এই মেয়েটি এই ব্যক্তিকে নোটিশ করেছে এবং সে কলসি নিয়ে যেতে যেতে বলল, বসে আছেন কেন, টান দিন। সে কণ্ঠ এমন শান্ত ও গম্ভীর যে
এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। অর্থাৎ সেই মেয়েটির কথা বলার মধ্যে যে নিঃসংকোচ ভাব, সেটা আপনার খুব ভালো লাগবে। অর্থাৎ আপনার মনে হবে না যে আপনি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলছেন। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপ টান দিতে আপনি ভুলে যাবেন। শুধু আকস্মিক একটু চমকে উঠবেন যে এইভাবে নিঃসংকোচ কেউ কথা বলতে পারে। কোনো মেয়ে যে কাউকে চেনে না, কোনো পুরুষকে চেনে না, সেই পুরুষের সাথে কথা বলতে পারে এত নিঃসংকোচে, এটা ভেবে আপনি বিহ্বল হয়ে পড়বেন, অবাক হয়ে পড়বেন, এবং সেটার দরুন আপনি ছিপে টান দিতে ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। অর্থাৎ মাছ হয়তো টোপ খেতে এসেছিল, কিন্তু আপনি ওই মেয়েটির কথা বলাটিকে ভাবার জন্য সেই বড়শিতে টান দিতে ভুলে গেছেন। ফলে কি হয়েছে, মাছ যথারীত তার টোপটি খেয়ে চলে গেছে। অর্থাৎ মাছ আপনার পাওয়া হবে না। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। অর্থাৎ মেয়েটির দিকে আপনি একটু অপ্রস্তুতভাবে তাকাবেন। অর্থাৎ মেয়েটিকে এটি বুঝিয়ে দেবেন যে আপনার দিকে তাকাতে গিয়েই আমার মাছটি চলে গেল। সেও মুখ ফুরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। অর্থাৎ আপনি হয়তো অগোচরে একটুভাবে লক্ষ্য করবেন যে মেয়েটি আপনার এই দশা দেখে, অর্থাৎ মাছ পেলেন না, এই দশা দেখে মেয়েটি যেন হেসে উঠল। অর্থাৎ গল্পের কথক বা নায়কের এইরকম দশা দেখে মেয়েটি হাসলো। এখানে এই মেয়েটিকে সে সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরেই জানব। পুকুরঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর বলছি পুকুরঘাটে এরপর আর কেউ আসবে না, কেউ এলো না পুকুরঘাটে, সেই মেয়েটিই একমাত্র জল নিতে এসেছিল। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। অর্থাৎ মাছরাঙা পাখিটা যেটা সে মাছ ধরছিল, সে চলে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। অর্থাৎ এই যে মাছ ধরতে এসেছে গল্পের নায়ক, তার যে কতটা শক্তি বা মাছ ধরার কতটা সামর্থ্য রয়েছে সেটা হয়তো মাছেরা বুঝে গেছে। তাই মাছেরা আর দ্বিতীয়বার এই গল্পের নায়ক যে তার বড়শিতে বিদ্ধ হওয়ার জন্য আসবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। খানিক আগে যে ঘটলো, অর্থাৎ মেয়েটি এলো, মেয়েটি তাকে বলে গেল যে টান দিন, এই ঘটনাটা গল্পের নায়ক কি মনে করবে যে অবাস্তব। এরকম কি হয়? এত নিঃসংকোচে কোনো অপরিচিত পুরুষকে কোনো মেয়ে কি কথা বলতে পারে? এটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই জনহীন ঘুমের দেশ কেন বলা হচ্ছে? কারণ নির্জন দেশ, অর্থাৎ অজপাড়া গাঁ। আমি বারবার এই গল্পটা পড়ানোর সময় বলছি যে তেলেনাপোত আবিষ্কার একটা অজপাড়া গাঁ, যেখানে সভ্যতার যে দিকগুলি সেগুলি হয়তো শহরের মতো অতখানি পৌঁছায়নি। এই জন্যই বলছি ঘুমের দেশ। এই ঘুমের দেশে যে ওরকম মেয়ে আছে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ গল্পের নায়ক, গল্পের কথক এটা বিশ্বাস করে উঠতে পারলো না যে এরকমও মেয়ে থাকতে পারে এই গণ্ড গ্রামে। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। অর্থাৎ এই গল্পের যে নায়ক সে মাছ পেল না, মাছ ধরতে এসেও তার মাছ ধরা আর হলো না। তখন সে কি হলো, বিরক্তি নিয়ে সে উঠে পড়লো যে আর মাছ ধরে কাজ নেই। ফিরে গিয়ে দেখলো আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়ে গেছে। অর্থাৎ এই গল্পের নায়কের সাথে যে দুজন বন্ধু এসেছিল, একজন ঘুমাতে ভালোবাসে, একজন মদ্যপান করতে ভালোবাসে, এই দুজন বন্ধুর কানে অলরেডি এই গল্পের নায়কের যে মাছ ধরার ব্যর্থতার খবর সেটা হয়তো চলে গেছে। কে পাঠিয়েছে? সেই মেয়েটি। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করতে হয়তো আপনার পানরসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে এই মাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনার পানরসিক অর্থাৎ যে মদ্যপ বন্ধু, যে মদ্যপান করতে ভালোবাসে, সেই বন্ধু আপনাকে কি বলবে যে যামিনী ঘাটে গিয়েছিল। তাহলে এই মেয়েটির নাম কি? যামিনী ঘাটে গিয়েছিল, তোমার মাছ ধরার কাণ্ড কারখানা সে দেখে এসেছে, সেটাই আমাদের এসে বলল। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। অর্থাৎ এই গল্পের নায়ক তখন কৌতূহলী হয়ে নিজে থেকে যেচে এই যামিনীর পরিচয় জিজ্ঞাসা করলো।
তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়া। তখন জানতে পারা গেল, অর্থাৎ গল্পের নায়ক কি জানতে পারলো, যে মেয়েটি পুকুরঘাটে গিয়েছিল তার নাম যামিনী, এবং সে গল্পের নায়কের যে মদ্যপ বন্ধু বা যে মদ খেতে ভালোবাসে যে বন্ধুটি, সেই বন্ধুর কোনো জ্ঞাতি, আত্মীয়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই তেলেনাপোতা আবিষ্কার করতে বা তেলেনাপোতা গ্রামে, গণ্ডগ্রামে এসেছে এই গল্পের নায়ক এবং তার আর একজন বন্ধু, এই প্রাণরসিক বন্ধুটি সূত্র ধরেই। এই প্রাণরসিক বন্ধুটিই হয়তো এদেরকে নিয়ে এসেছে, এটা বোঝা গেল, কারণ এখানে তার আত্মীয় রয়েছে। এরপর আমরা চলে আসি, সেই সঙ্গে আরও শুনবেন দ্বীপ প্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো ওদের ওখানেই হয়েছে। এর সাথেও আরও কিছু জানা গেল কি, যে দ্বিপ্রহরে অর্থাৎ দুপুরবেলার যে খাবার, সে খাবার ব্যবস্থাটা ওই যামিনীদের ঘরেই হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাতে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। বুঝে যে রাতে, অর্থাৎ আগের রাতে এই গল্পের নায়ক ছাদে উঠে একটি নারী মূর্তি দেখেছিল বিপরীত কোনো এক ঘরে, অর্থাৎ সে যে ঘরে দাঁড়িয়েছিল, সে যে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল তার অপোজিট বিপরীত কোনো একটি ঘরে জানলা দিয়ে সে একটি নারী মূর্তি দেখেছিল। এই নারী মূর্তি যেই যামিনী, তার এবার সেটা সন্দেহ কেটে গেল এবং সে কি ভাবলো, যে সে মূর্তিটাকে যেভাবে দেখেছিল, এই মেয়েটি যে শ্রীহীন দশা, জীর্ণ দশা এতখানি, সেটা সে ভাবতে পারেনি। অর্থাৎ রাতে সে ভেবেছিল এটি কোনো পরিদেশের মেয়ে, হয়তো খুব সুন্দরী, কিন্তু সে এতখানি জীর্ণ শীর্ণ সে এটা ভাবতে পারেনি। রাত্রির মায়া সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। রাত্রির নগ্ন মূর্তি, যে রাত্রির যে মূর্তি ছিল, মায়ারূপ মূর্তি, অর্থাৎ এই গণ্ডগ্রাম তেলেনাপোতা আবিষ্কার, এই গণ্ডগ্রাম তেলেনাপোতা যে এত ভয়ঙ্কর, এত কুৎসিত মূর্তি ধরেছে, সেটা আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে শুধু মেয়েটির যে কুৎসিত মূর্তি সেটা বলা হচ্ছে না, এখানে গোটা গ্রামটারও বলা হচ্ছে। গোটা গ্রামটাও যে এত কুৎসিত, সেটা এই গল্পের নায়করা যখন রাত্রে এসেছে তারা বুঝতে পারেনি, ভেবেছিল কোনো স্বপ্নের দেশে এসেছে, কিন্তু তা যে নয়। অর্থাৎ গল্পের এই তিনজন প্রধান চরিত্রের নায়কের স্বপ্নভঙ্গ ঘটল। তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল তেলেনাপোতা, তারা মাছ তো পেলই না এবং স্বপ্নও ভঙ্গ ঘটল। তারা ভাবলো কি, যে এটা কুৎসিত দেশ, এখানকার মেয়ে এবং সবই কুৎসিত। এরপর এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এইটি কোনটি? এই যে এরা, অর্থাৎ গল্পের যে তিনজন ক্যারেক্টার এসেছে, এই ক্যারেক্টাররা যেখানে থাকছে, অর্থাৎ ভগ্নপ্রায় সেই ধ্বংসপ্রায় বাড়িটি, এটিও যে যামিনীদেরই, এটা ভেবে আপনি অবাক হয়ে যাবেন। এই বাড়ি একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। এই বাড়ির, অর্থাৎ তার অপোজিটের একটি বাড়ি, সেটাও যামিনীদের, এরকম ধরা হচ্ছে যে এই বাড়ির একটি ঘরে আপনাদের আহারের বন্দোবস্ত হয়ে গেছে। আয়োজন যৎসামান্য হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। আয়োজন যৎসামান্য করা হয়েছে, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। আয়োজন মানে খাবারের আয়োজন, হয়তো অল্প স্বল্পই আয়োজন করতে পেরেছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই তা লক্ষ্য করেছেন, শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। অর্থাৎ খেতে গিয়ে গল্পের নায়ক লক্ষ্য করলো যে মেয়েটির মুখে একটা করুণ রয়েছে, করুণতা, একটা গাম্ভীর্যও রয়েছে, নিঃসংকোচ ভাবও রয়েছে। হয়তো মেয়েটি লজ্জা টজ্জা সেরকম পায় না। এরপর এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। এইখানটা ভালো করে বুঝতে হবে। বলছে এই পরিত্যক্ত শ্রীহীন বিস্মৃত লোকালয়, এই যে গণ্ডগ্রামের যে করুণ দশা, গণ্ডগ্রামটাকে দেখে মনে হচ্ছে করুণ কান্নায় যেন ডুকরে কাঁদছে বা ভুগছে, করুণ একটা কোনো অভিশাপে ভুগছে। এই যে করুণ দশাটা, গোটা গ্রামের করুণ দশা যেন এই মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে, এরকম গল্পের নায়ক মনে করছে। যে মেয়েটিকে দেখা মানেই এই গোটা গ্রামের অবস্থাটা বুঝে নেওয়া, অর্থাৎ গোটা গ্রামের মানুষজন কেমন সেটা বুঝে যাবে এই গল্পের নায়ক। এরপর সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন।
একদিন যেন সে এই ধ্বংসস্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তার কি মনে হবে? গল্পের নায়ক কি মনে করছে যে একদিন হয়তো এই গ্রাম ধ্বংসস্তূপের মতোই হয়ে যাবে এবং এই মেয়েটিও এই ধ্বংসস্তূপেই একদিন হয়তো বিলীন হয়ে যাবে। এবং পরের প্যারা, আপনাদের পরিবেশন করতে 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 2-4 বার তাকে চঞ্চল এবং উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। এই গল্পের নায়ক কি দেখছে? মেয়েটি পরিবেশন করতে করতে 2-4 বার চঞ্চল হচ্ছে এবং উদ্বিগ্ন হয়ে উঠছে। কেন হচ্ছে পরে জানতে পারবো। উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। এই গল্পের নায়ক কি দেখছে? যে উপরতলার কোনো একটা ঘর থেকে একটা ক্ষীণ, একটা খুব কম আওয়াজের একটা গলা কোনো মানুষের, সে যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখের বেদনা ছায়া যেন আরো গম্ভীর হয়ে উঠছে মনে হবে। প্রত্যেকবার, অর্থাৎ যামিনী বারবার ঘরের বাইরে যাচ্ছে আর আসছে এবং প্রত্যেকবারই তার মুখের থেকে যেন একটা গভীর মনোবেদনা যেন ফুটে উঠছে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতাও রয়েছে। কেন? এটা পরে আমরা জানছি। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। খাওয়া শেষ করে এই গল্পের যে 3টে ক্যারেক্টার, নায়ক এবং বাকি 2 বন্ধু একটু বিশ্রাম করছে। অত্যন্ত দ্বিধাভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে। এখানে ইতস্তত করে কে যেন হবে, যে যেন নয়, এখানে বানানে একটু ভুল আছে হয়তো বইয়ের। দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা অর্থাৎ এই পানরসিক বন্ধু যার সাথে যামিনীর আত্মীয়তার সম্পর্ক ছিল, এখানে একটা ক্যারেক্টারে আমরা নাম পেলাম যে পানরসিক বন্ধু তার নাম মনিদা। এই যামিনী মনিদাকে ডাকছে যে একটু শুনে যাও। মনিদা আপনার সেই পানরসিক বন্ধু। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরের নয় যে আপনারা শুনতে পাবেন না। অর্থাৎ এই যামিনীর সাথে মনিদার যে কথোপকথন হচ্ছে, যামিনী তাকে ডাকলো কোনো একটা আলোচনার জন্য, সেখানে কি আলোচনা হলো সেটা সবই শোনা যাচ্ছে, শুনবেন। অর্থাৎ শোনা গেল যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে। যামিনী অত্যন্ত কাতর স্বরে কি বলে যাচ্ছে? যে মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি আর বলবো। অর্থাৎ যামিনীর মা উপরতলার ঘরে রয়েছে। সে এই 3জন ব্যক্তি যে কলকাতা থেকে এসেছে এটা জানা মাত্রই তার মা উদ্বিগ্ন হয়ে উঠেছে, অস্থির হয়ে উঠেছে, পাগলের মতো হয়ে উঠেছে। কেন হয়ে উঠেছে সেটা জানছি। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ সেই খেয়াল এখনো? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? সেই খেয়াল। মণিদা এবার এই মণি অর্থাৎ গল্পের গল্পের নায়কের পানরসিক বন্ধু, সে একটু অবাক হবে এবং একটু বিরক্তিও লাগবে তার। বলবে সেই একই জেদ বা একই খেয়াল এখনো তার যায়নি। অর্থাৎ যামিনীর মায়ের কি জেদ? না নিরঞ্জন বলে কোনো একজন হয়তো এসেছে শহর থেকে। হ্যাঁ, এবার যামিনী বলবে কি, হ্যাঁ কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকাচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। যামিনী কি বলছে? যে যামিনীর মা বলেছে যে নিরঞ্জন নিশ্চয়ই এসেছে, সে লজ্জায় কথা বলতে আসতে পারছে না। যামিনী তাকে লুকাচ্ছে, অর্থাৎ যামিনী তাকে আসতে দিচ্ছে না। তার মা এইটা মনে করেছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই যে ডবল কোটেশনটা রয়েছে, সে নিশ্চয়ই এসেছে, এটা বলছে যামিনীর মা। ডবল কোটেশনে যে ভরা রয়েছে, সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার কাছে দেখা করতে আসতে পারছে না। কে? এই নিরঞ্জন বলে কোনো একটা ব্যক্তি, সে দেখা করতে আসতে পারছে না যামিনীর মায়ের কাছে। যামিনীর মা এরকমটা ভেবেছে। এবার যামিনী বলছে কি যে আমি করব ভেবে পাচ্ছি না, যে এইরকম অবস্থায় মা অস্থির হয়ে উঠেছে তোমাদের আসার খবর শুনেই, এবং ভাবছে নিরঞ্জন বলে কেউ একজন এসেছে, কিন্তু আমি কি করব এটা বুঝতে পারছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝে না। যামিনী বলছে যে মা অন্ধ হয়ে গেছেন, তারপর থেকেই মা চোখে দেখতে পান না, তারপর থেকেই এত অস্থির, কথা যে কোনো কথাতেই অস্থির হয়ে ওঠেন এবং কিছুতেই কোনো কিছু বোঝালে তিনি বুঝতে চান না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করবেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। বুঝছি, তখন এই আমার মাকে বোঝানো এমন দায় হয়ে ওঠে যে মাথা খোঁড়াখুড়ি এরকম শুরু করবেন। এ তো বড় মুশকিল দেখছি। এবার মনিদা বলছে যে এ তো খুব মুশকিলের কথা, সমস্যার কথা। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। এই মনিদা বলছে যে শহর থেকে আমরা যে 3জন এসেছি তাদের মধ্যে যে কেউ নিরঞ্জন নয়, এটা যদি চোখ থাকতো তাহলে দেখিয়ে দিতাম, কিন্তু এই অন্ধ মানুষকে কি করে বোঝানো যাবে
যে নিরঞ্জন আসেনি। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাক এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মণিদা, যদি একটু বুঝিয়ে টুঝিয়ে ঠান্ডা করতে পারো। যামিনী অনুরোধ করছে কি, যে মণিদা তুমি বুঝিয়ে বলো গা মাকে যে নিরঞ্জন বলে কেউ আসেনি। আচ্ছা তুই যা, আমি আসছি। মণিদা কি বললো, যে তুমি চলো, যামিনীকে বললো তুই যা, আমি তোর কিছু পরেই আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ আচ্ছা জ্বালা হয়েছে তো, হয়েছে যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছেন, কিছুতেই মরবেন না। এখানটার প্রশ্ন হয়, বুড়ি পণ করে বসে আছেন, পণ মানে জেদ বা দিব্যি করেছেন। কি দিব্যি? যে নিরঞ্জনকে দেখা না মাত্র আমি মরবো না, এই দিব্যি করে বসে আছে। এখানে কে বলছে? মণিদা, যে আচ্ছা সমস্যায় ভুগছি, বুড়ি জেদ করে বসে আছে যে কিছুতেই আমি মরবো না। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। অর্থাৎ মণিদা সে হয়তো আগেও এখানে এসেছিল এবং নিরঞ্জনের সাথে এসেছিল, তাই ব্যাপারটা কি ঘটেছিল সে জানে। কিন্তু এই যে নবাগত দুজন, গল্পের নায়ক এবং আরেকজন যে ঘুমাতে ভালোবাসে, সেই দুজন বন্ধু, এরা এবার ব্যাপারটা কি হয়েছে জানতে চাইবে, যে নিরঞ্জনকে কেন্দ্র করে এই যামিনীর মায়ের এত উতলা হওয়ার কারণ কি। মণি বিরক্ত স্বরে এবার বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। উনি মানে যামিনীর মা। বলছে যামিনীর মা তার এক দূর সম্পর্কের বোনপো নিরঞ্জন, তার সাথে যামিনীর বিয়ে ঠিক করেছিল ছেলেবেলায়। বছর 4 আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে এসে ওর মেয়েকে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভিতর বসে সেই আশায় দিন গুনছে। বলছে বছর 4 আগেও নিরঞ্জন এসে বলে গিয়েছিল যে যামিনীকে সে বিয়ে করবে, সে বিদেশ থেকে চাকরি করে ফিরলেই। সেই থেকেই এই বুড়ি অর্থাৎ যামিনীর মা এখানে বসে এই পুরী বলা হচ্ছে অজগর পুরী, মানে এখানে এই গণ্ডগ্রামে বসে বসে সেই দিন গুনছে যে কবে নিরঞ্জন আসবে এবং তার মেয়েকে বিয়ে করবে, উদ্ধার করবে। আপনি নিজে এবার না জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনো বিদেশ থেকে ফেরেনি? এবার এই গল্পের নায়ক জিজ্ঞাসা করলো যে নিরঞ্জন কি সত্যই সেই বিদেশ থেকে আর ফেরে নাই? এবার মণিদা উত্তর দিচ্ছে, অর্থাৎ আরেকটা বন্ধু মণি, সে উত্তর দিচ্ছে, আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে। অর্থাৎ নিরঞ্জন বিদেশ যায়নি। সে এই গল্পের যে যামিনীর মা তাকে হয়তো মিথ্যা এরকম কিছু বলেছিল বা মন রাখার জন্য কোনো কথা বলেছিল। নেহাত বুড়ি না ছোড় বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। বলছে নেহাত বুড়ি ছাড়ছিল না, তাই এখান থেকে তাকে তো কিছু একটা বলে যেতে হবে, তাই নিরঞ্জন হয়তো ধাপ্পা দিয়ে একটা মিথ্যা কথা বলে গিয়েছিল যে বিদেশ যাচ্ছে। এমন ঘুটে করুণীর মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। এবার মণি বলছে যে এরকম ঘুটে করুণীর মেয়ে অর্থাৎ হত দরিদ্র, একদম কিছুই নেই, দেখতেও ভালো নয় যামিনী, সেরকম শ্রীহীন, এইরকম মেয়েকে বিয়ে করতে নিরঞ্জনের দায় পড়েছে। অর্থাৎ তার কি দায়, কেন সে বিয়ে করতে যাবে? সে কবে বিয়ে করে দিব্যি সংসার করছে। বলছে নিরঞ্জন কবে দিব্যি সংসার করছে, সে বিদেশও যায়নি আর সে যামিনীকে বিয়ে করবেও না। সে জাস্ট একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল যে ফালতু ঝামেলা করে লাভ নেই, এইরকম। কিন্তু সে কথা ওকে কে বলে? কিন্তু এই বুড়ি সেই কথা মানতে চাইছে না, যে নিশ্চয়ই নিরঞ্জন এসেছে। সে এটা মনে করছে যে নিরঞ্জন বিয়ে করতে পারে না, কারণ নিরঞ্জন তাকে কথা দিয়ে গিয়েছিল, কথার খেলাপ সে করবে না। কিন্তু নিরঞ্জন কবেই বিয়ে করে নিয়েছে। বললে বিশ্বাসই করবে না, আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাবি হবে। বলছে নিরঞ্জন যে আসেনি বা নিরঞ্জন যে বিয়ে করে নিয়েছে এই কথা বললে বিশ্বাস করবে না যামিনীর মা। কিন্তু যদি বিশ্বাসও করে নেয় তাহলে বলছে এখনই সে অক্কা, এরকম ব্যাপারটা। অক্কা মানে তার মনে বা হৃদয়ে প্রচুর আঘাত লাগবে, তাহলে সে এখনই হয়তো মারা যেতে পারে। তাই বলছে তাকে কেউ বোঝাতে চায়ও না, কেন মিছিমিছি কেউ পাপের ভাগী হবে। যামিনী নিরঞ্জনের কথা জানে। এবার গল্পের নায়ক প্রশ্ন করছে যে যামিনী কি নিরঞ্জনের এই বিয়ে করে নেওয়ার ব্যাপারটা জানে? এবার মণিদা উত্তর দিচ্ছে, বলছে তা জানে। তার জানে না? বলছে হ্যাঁ অবশ্যই তা জানে বই কি, কিন্তু মার কাছে বলবার তো জো নেই। বলছে মার কাছে বলবার তার উপায় নেই, যাই কর্মভোগ সেরে আসি। বলছে এবার মণিদা বলছে আমি যাই কর্মভোগ সেরে আসি। কর্মভোগ মানে এই নিরঞ্জন যে আসেনি
এই কথাটা বুঝিয়ে বলে আসি, বোঝাতে এখন অনেক সময় লাগবে। বলে মণি সিঁড়ি দিয়ে পা বাড়াবে, বলছে এই বলেই মণি সিঁড়ি দিয়ে উঠতে চলে গেল বা ওঠার উপক্রম করছে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারেই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে গল্পের নায়ক নিজেই উঠে দাঁড়ালো। হঠাৎ সে হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাব। এই গল্পের নায়ক বলে ফেললো যে আমিও যাচ্ছি, চলো বুড়িকে সান্ত্বনা দেব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। মণি এবার বিস্ময় নিয়ে সে চমকে গেছে যে সে কি করতে যাবে। সে অবাক হয়ে গেছে যে গল্পের নায়কের যাওয়ার কারণ কি। গল্পের নায়ক বলছে, হ্যাঁ, কেবল কোনো আপত্তি আছে গেলে? এরপর গল্পের নায়ক বলছে, আমি যে যাব তাতে কোনো আপত্তি আছে কি? অর্থাৎ যামিনীর মাকে আমিও সান্ত্বনা দিতে যাব, কোনো আপত্তি রয়েছে? মণি বলছে, না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে উপরে, যেখানে যামিনীর মা রয়েছে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন, মনে হবে উপরে নয়, মাটির তলার সুড়ঙ্গে বুঝি তার স্থান। অর্থাৎ ঘরটা এত অন্ধকার, একদম ভগ্নপ্রায় সেই ঘরে এসে পৌঁছাবেন, মনে হবে যেন মাটির নিচের কোনো ঘরে এসেছেন, মাটির উপরে নয়। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখ সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তা বসে ছিন্ন কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। বলছে বাইরে থেকে এসে আপনারা যখনই ঘরে ঢুকবেন, যখনই ঢুকলো অর্থাৎ গল্পের নায়ক এবং তার বন্ধু মণি, তারা কি দেখলো যে একটা কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। কঙ্কালসার মানে রোগশয্যায় ভুগে ভুগে এবং অপুষ্টিজনিত কারণে খেতেও পায় না, কঙ্কালসার দশা। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, তক্তাপাশের পাশেই যামিনীও দাঁড়িয়ে পাথরের মূর্তি হয়ে গেছে। সে যেন অবাক, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এরপরই চলে আসি আমরা পরেরটায়। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে। সেই কঙ্কালসার মূর্তির মধ্যে আপনাদের পদশব্দ শুনে যেন একটা চঞ্চলতা দেখা দিচ্ছে। আপনাদের মানে এই গল্পের নায়ক এবং গল্পের মণি যখন পৌঁছালো, তাদের পদশব্দ শুনেই যেন একটা চঞ্চলতা দেখা দিয়েছে এই যামিনীর মায়ের মধ্যে। কে? নিরঞ্জন এলি? যামিনীর মা এবার বলছে যে, কে বাবা নিরঞ্জন, তুমি এলে? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না? যামিনীর মা এখানে কি বলছে যে, কে নিরঞ্জন এলি বাবা? এতদিনে মাসিকে মনে পড়েছে? তোর আসার খবর না পাওয়া পর্যন্ত আমি যে মরতেও পাচ্ছি না, কারণ এই মেয়েটার কি হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যামিনীর হয়তো ঘরের আর কেউ নেই, তার মা এবং মেয়ে এই দুজনই সম্বল। কেন নেই সেটা আমরা জানতে পারবো পরে। মণি কি যেন বলতে যাবে, অর্থাৎ মণি কি যেন বলতে গেল, ঠিক তখনই তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবে, না মাসিমা, আর পালাবো না। এইখানটা ভালো করে বুঝতে হবে। বলছে মণি কি যেন একটা বলতে গেল, সে বলতে গিয়েছিল মণি, হয়তো নিরঞ্জন আসেনি, এটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাধা দিল গল্পের নায়ক এবং সে বলে উঠল, না মাসিমা, আমি আর পালাবো না। অর্থাৎ গল্পের নায়ক সে নিরঞ্জনের ভূমিকা নিয়ে নিল এবং নিরঞ্জনের ভূমিকায় এই যামিনীর মাকে একটু আশ্বস্ত করার চেষ্টা করলো। মুখ না তুলেও মণি বিমূঢ়তা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। বলছে সবাই অবাক, যামিনীও অবাক, মণিও অবাক। এ কি বলল গল্পের নায়ক, হঠাৎ এ কি বলে ফেললো। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোঠরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোঠরের ভিতর দিয়ে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। এরকম একটা ব্যাপার। বোঝে এই যামিনীর মা তখন অন্ধ দুটি চোখ নিয়ে যেন তাকাচ্ছে এই গল্পের নায়কের দিকে এবং গল্পের নায়ক মনে করছে যেন সেই অন্ধ চোখের ভিতর দিয়েই যামিনীর মা যেন বুঝে নিচ্ছে যে সে নিরঞ্জন কিনা। অর্থাৎ তার মধ্যে একটা বিশ্বাস চলে এসেছে এই ব্যাপারটা। এরপর চলে আসি, কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে একটা প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। এই যামিনীর মা এই গল্পের নায়কের মুখ থেকে যেই শুনলো যে সে নিরঞ্জন এবং নিরঞ্জন এসেছে, তখনই সে এবার আশ্বস্ত হলো।
সে বলছে কি যে আমি জানতাম, যামিনীর মা বলছে আমি জানতাম তুই না এলে থাকতে পারবি না বাবা, ঠিক আছে, এরপর আমার মরেও শান্তি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন, চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা কথা বলতে বলতে হাঁপাচ্ছে এবং গল্পের নায়ক এই যামিনীর মুখের উপর দিয়ে একবার তাকিয়ে নিল এবং তারপরেই কি মনে হচ্ছে যে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও যেন কি যেন একটা গলছে। কার? এই যামিনীর মনের থেকে যেন কি একটা গলছে, মন আস্তে আস্তে পিগলিত হচ্ছে, অর্থাৎ তার মনের মধ্যে যেন একটা ক্রমশ আলগা ভাব দেখা দিচ্ছে। অর্থাৎ যামিনীর মুখ চেয়ে গল্পের নায়ক প্রথম মনে করেছিল কি একটা গাম্ভীর্য আছে, লজ্জা নেই, তার মধ্যে একটা লজ্জা নেই, এরকমটাই তো তার মনে প্রথম ধারণা জেগেছিল। কিন্তু এখন মনে করছে না, এই মেয়েটির মধ্যেও যেন লজ্জা আছে। ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদান তৈরি এক সুদৃঢ় শপথের আলগা যেন একটা শপথ, সুদৃঢ় যেন শপথ ছিল ভাগ্য আর জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি। এখানে বুঝতে হবে ভাগ্য, জীবন আর হতাশা এই মিলে যেন একটা শপথ, একটা গণ্ডি যেন তৈরি হয়ে গিয়েছিল এই যামিনীর জীবনে, যে কেউ হয়তো তাকে কোনোদিন বিয়ে করবে না। কিন্তু যখনই গল্পের নায়কের মুখে সে শুনল সে বিয়ে করতে প্রস্তুত, সে নিরঞ্জনের ভূমিকা নিতে প্রস্তুত, তখন হয়তো যামিনীর মনও আস্তে আস্তে বিগলিত হচ্ছে। সেও যেন সেই তার ফেলে আসা খারাপ দিন ভুলে এবার নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। না, এখানটা নয়, এরপর আমরা এখান থেকে শুরু করব। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। এবার বৃদ্ধা কি বলছে যে যামিনীকে বিয়ে করে তুই বাবা খুব সুখী হবি। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না, বলছে এরকম মেয়ে হয় না, যামিনীর মতো মেয়ে নেই, খুব কম। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, কতদিন রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে যন্ত্রণা দিই তা কি আমি জানি না। তবুও মুখে ওর রা নেই, রা মানে কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার যে মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে ধুঁকছে, এখানে সেখানে ধুঁকছে, এর মধ্যে একেবারে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করেছে। বলছে যামিনী খুব ভালো মেয়ে, কষ্ট সহ্য করে। আমাদের এই গণ্ডগ্রাম তেলেনাপোতা যেন শ্মশানের দেশ, এখানে 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আছে, এখানে গল্পের শেষে বলা যাবে যে এই তেলেনাপোতা কেন এইরকম শ্মশানপুরী হয়ে গিয়েছিল তার কারণ পরে আমরা জানতে পারবো। যামিনী তাই বলছে ঘরে একমাত্র সে মেয়ে এবং পুরুষ, দুই কাজই সে করে, সে সমস্ত কাজই করতে হয় তাকে, তাই খুব কষ্ট সহ্য করতে পারে। এখানে যামিনীর মা যামিনীর সেই চরিত্রটাই বা সেই বৈশিষ্ট্যটাই তুলে ধরছে যে যামিনীকে বিয়ে করলে তুই বাবা খুব সুখী হবি। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখা যাবে না। বলছে আপনি আর চোখের জল ধরতে পারবেন না, এত কষ্ট। এই কষ্ট দেখা মাত্রই আপনি যেন কেঁদে ফেলবেন, অর্থাৎ গল্পের নায়ক কেঁদে ফেললো, তার চোখে জল চলে এসেছে। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। এবার যামিনীর মা জিজ্ঞাসা করছে যে যামিনীকে তুই বাবা গ্রহণ করবি, তুই কি বিয়ে করবি? তোর না শেষ কথাটা না শোনা পর্যন্ত আমি যেন মরেও শান্তি পাচ্ছি না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। এখানে এই গল্পের নায়ক একটা সাংঘাতিক কথা বলে ফেললো। সে যামিনীর মাকে বলে ফেললো যে আমি তোমাকে কথা দিচ্ছি মাসিমা, আর আমার কথা নড়চড় হবে না। অর্থাৎ একবার নিরঞ্জন চলে গিয়েছিল তাকে ধাপ্পা দিয়ে যে সে বিদেশ যাচ্ছে, কিন্তু গল্পের নায়ক সে নিরঞ্জনের মতো নয়, সে পালাবে না, তার কথা নড়চড় হবে না, সে যামিনীকে ঠিক বিয়ে করবেই। গল্পের শেষে দেখব এই কথা কতখানি সে রাখতে পারবে। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে, অর্থাৎ এবার যাওয়ার পালা, ফিরে যাওয়ার পালা, শহরে আবার চলে যাওয়ার পালা। তাই গরুর গাড়ি এসেছে।
আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন, অর্থাৎ তিনজন একে একে সেই গরুর গাড়ির ভেতরে উঠল। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে একটি করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যামিনী এখানে বলছে যে আপনার ছিপগুলো তো পড়ে রইল। এবার নায়ক কি উত্তর দিচ্ছে? আপনি হেসে বলবেন, নায়ক উত্তর দিল, থাক না, এবারে পারিনি বলে তেলেনা পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ এবারে যে তেলেনা পোতায় মাছ ধরতে পারিনি তাই বারবার কি তেলেনা পোতায় মাছ ধরতে পারবো না, এরমটা তো নয়। পরের বার, অর্থাৎ আমি এর পরেও আসবো, আমাকে আসতে হবে। এখানে গল্পের নায়ক যামিনীকে বুঝিয়ে দিল যে সে যামিনীকে বিয়ে করার জন্য হয়তো একটু মানসিকভাবে প্রস্তুত, সে তাই আরও একবার বা আরও বারবার এই তেলেনা পোতায় আসবে, তাই সে ছিপটি ফেলে যাচ্ছে। দেখা যাক যে গল্পের নায়ক কতটা কথা রাখতে পারে। এরপর যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটা সকৃতজ্ঞ হাসি শরতে শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। খুব সুন্দর বর্ণনা। বলছে যামিনী মুখ ফিরিয়ে নিল না। সেই কথাটা শোনা মাত্র গল্পের নায়ক যেই বলল যে তেলেনা পোতা সে আসবে, সেই ইঙ্গিতটা যামিনী বুঝতে পেরেছে যে সে যামিনীকে বিবাহ করতে প্রস্তুত। সেই ইঙ্গিত বোঝা মাত্রই যামিনী যেন একটা কৃতজ্ঞতা দিল চোখে চোখে। সেই কৃতজ্ঞতা গল্পের নায়ক বুঝে নিল যে যামিনী এতদিন ধরে যে কষ্টে ভুগছিল যে তাকে কেউ হয়তো গ্রহণ করবে না, সেই কষ্টের সমাধান হলো। গল্পের নায়ক সেই কষ্টের সমাধান করে দিল। তাই যামিনীর হৃদয়ে যেন একটা কৃতজ্ঞতা বোধ লুকিয়েছিল, সেই কৃতজ্ঞতা সে ছুড়ে দিল গল্পের নায়কের দিকে। গল্পের নায়কের হৃদয় সেই কৃতজ্ঞতায় ভেসে উঠল। গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ায় মরকের এক দুর্বার বন্যা তেলেনা পোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন। বলছে এই মণি আপনার বন্ধু মধ্যে সেই আলোচনা চলছে, মণিদার মধ্যে। মণি হয়তো এই গ্রামে অনেক কিছু জানে, তাই বলছে যে 100 না 150 বছর আগে এই গ্রামে ম্যালেরিয়া হয়েছিল, বিরাট ম্যালেরিয়ার মরক, মহামারী। সেই মহামারীর বন্যায় তেলেনা পোতার চলমান জীবনের গতি থেমে গিয়েছিল। কেন? এই ম্যালেরিয়ায় অনেক পুরুষ মারা গিয়েছিল, তাই পুরুষ মারা গেলে আর বংশবৃদ্ধি হয় না, এইরকম ব্যাপারটা একটা হয়েছিল। অর্থাৎ ম্যালেরিয়ার প্রকোপে এই তেলেনা পোতা গ্রাম প্রায় শূন্য হয়ে গিয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। এই গল্পের নায়ক কিন্তু এসব কথা শুনতে পাচ্ছে না, তার মনে একটাই ঘোর এখন তাড়া করে বেড়াচ্ছে যামিনী, তাই সেসব কথা সে শুনতে পাচ্ছে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃৎস্পন্দন একটা কথাই বারবার ধ্বনিত হয়ে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবই। এই কথাটা এই গল্পের নায়ককে বারবার তাড়া করছে যে সে কি ফিরে আসবে, ফিরে আসবো। ফিরে আসবো মানে কি? সে কি ফিরে আসবে? অর্থাৎ সে যে বলে ফেললো যামিনীকে, কথা দিল বিয়ে করব, সে কি এটা ভুল করলো না ঠিক করলো? এই দ্বন্দ্ব গল্পের নায়ককে তাড়া করে বেড়াচ্ছে যে সেটা ভুল না ঠিক করলো। এই যে তাকে কথা দিল ফিরে আসবো, তাই তার কাছে, গল্পের নায়কের কাছে আর কিছুই যেন কোনো বাধা মনে হচ্ছে না। এরপর মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাতপথে যখন এসে পৌঁছাবেন তখনও আপনার মনে তেলেনা পোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। বলছে যখন মহানগরে এসে পৌঁছালো, কলকাতায় এসে তিনজন বন্ধু পৌঁছে গেল, তখনও এই গল্পের নায়কের হৃদয়ে, নায়কের মনে তেলেনা পোতার স্মৃতি বেশ উজ্জ্বল। ছোটোখাটো বাধা বিলম্বিত দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনা পোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতের লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। অর্থাৎ যেদিন এই গল্পের নায়ক আবার প্রস্তুত হচ্ছে যে তেলেনা পোতায় যাওয়ার জন্য, ঠিক তখনই বলছে গল্পের নায়কের একটু শারীরিক অসুস্থতা শুরু হবে, মাথায় তীব্র যন্ত্রণা আর কাঁপুনি দিয়ে জ্বর, মানে ম্যালেরিয়ার লক্ষণ শুরু হবে। থার্মোমিটারের পারা মানে পারদ জানাবে 105 ডিগ্রি জ্বর। ডাক্তার এসে বলবে, অর্থাৎ ডাক্তার এসে গল্পের নায়ককে কি বলে গেল যে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন মানে পেলেন, কোথা থেকে ম্যালেরিয়া ধরালেন।
আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। গল্পের নায়ক জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে গেল। এরপর বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, যখন বহুদিন পর দীর্ঘ ম্যালেরিয়ার জ্বর ভোগের পর যখন গল্পের নায়ক এসে বসলো বাইরের হাওয়া এবং বাতাসের সংস্পর্শে, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে। তখন কি দেখা গেল যে তেলেনাপোতার যে স্মৃতি তার মনে ছিল, সেই যামিনীকে কথা দেওয়া, যামিনীর মাকে কথা দেওয়া, সেই সবই যেন সব মুছে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। তেলেনাপোতার যে স্মৃতিগুলো সেগুলো যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। স্বপ্ন কেমন হয়, তা সত্যি না মিথ্যা তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ঠিক তেলেনাপোতাও যেন মনে হচ্ছে যে তেলেনাপোতা বলে সত্যি কিছু নেই। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যি কিছু নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো, সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। এই যে তেলেনাপোতা যাওয়া, যামিনীর সাথে পরিচয় হওয়া, যামিনীকে ভালো লাগা, যামিনীকে বিবাহ করার কথা দিয়ে আসা, এই সব কিছুই যেন তখন গল্পের নায়কের কাছে মনে হচ্ছে স্বপ্ন, কল্পনা, ক্ষণিকের ভুল, ক্ষণিকের কল্পনা, যেন আবছা কুয়াশা, অর্থাৎ সব কিছু স্মৃতি যেন মুছে গেছে। এই মুহূর্তে এসে, এইখানে এসে আমরা গল্পের নায়কের একটা চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি যে শহরের মানুষ সাধারণত কি হয়, তারা নাগরিক জীবনে অভ্যস্ত, ব্যস্ত জীবনে অভ্যস্ত, তারা কখন কাকে কি কথা দেয় সেটা মনে থাকে না। এই তেলেনাপোতা আবিষ্কার করতে গিয়ে গল্পের নায়ক যামিনীকে যে কথা দিয়ে এসেছিল সেই কথাও সে শেষ পর্যন্ত রাখলো না। সে বলে এসেছিল যে সে ফিরবে, কিন্তু সে ফিরল না। তার ফেরার উপায় নেই, কারণ তার কাছে তেলেনাপোতার স্মৃতি মুছে গেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নাগরিক জীবনে অভ্যস্ত শহরের মানুষদের একটা বৈশিষ্ট্য উঠে আসছে এখানে। গল্পের নায়ক সেই নাগরিক জীবনের অভ্যস্ত, তাই তার কাছে যে সেই কথা দেওয়াটার গুরুত্ব নেই। যেমনটা নিরঞ্জন করেছিল যামিনীকে কথা দিয়ে আর বিয়ে করেনি, এই গল্পের নায়কও ঠিক তেমনটাই করলো, কথা দিয়ে আর বিয়ে করলো না। এখানে যেন নিরঞ্জন আর গল্পের নায়ক একাকার, অর্থাৎ একই যেন ব্যক্তির প্রতিরূপ হয়ে উঠছে। দুজন প্রতিরূপ মানে একই রকম দুটো ক্যারেক্টার। নিরঞ্জন ঠিক যেমনভাবে শহরের মানুষ কথা দিয়ে এসেছিল যে বিয়ে করবে, কিন্তু বিয়ে করলো না, গল্পের নায়কও ঠিক তেমন। এবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা, একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে, এখানটা বুঝতে হবে, ক্ষণিক মানে অল্প সময়ের জন্য, আবিষ্কৃত হওয়া মানে শহরের মানুষদের কাছে সেটা চিনে ওঠা। একটা গণ্ডগ্রাম তেলেনাপোতা, কেউ চেনে না, কেউ জানেও না, বলছে এই শহরের মানুষরা সেখানে গিয়ে এই অংশটাকে চিনে এলো, তেলেনাপোতা জীবনকে দেখে এলো। এই দেখাটাই যেন আবিষ্কার, অনুভব করাটাই যেন আবিষ্কার। সেই দেখা এবং অনুভব হওয়ার পর যেন আবার সেই তেলেনাপোতা যেমন অন্ধকারে বা রাত্রির অতলতায় নিমগ্ন ছিল যেন হারিয়ে গেল। এখানে সেটাই বলছে যে গল্পের নায়কের হৃদয়েই বা মনেই তেলেনাপোতার আবিষ্কার ঘটেছিল, সেই তেলেনাপোতাকে বুঝতে পেরেছিল, চিনেছিল, সেই আবার এই স্মৃতিকে ভুলে গেল। তাই তেলেনাপোতা আবিষ্কার হলো এবং আবিষ্কার হওয়ার পর আবার সেই আবিষ্কারের যে ফল সেটা যেন অন্ধকারে মিশে গেল। এখানেই গল্পের আলোচনা শেষ হলো।